কি পড়বো এবার যে পিভিসি যে প্রস্তুতি। পিভিসি মানে কি পলিভিনাইল ক্লোরাইড। এখন এই যে পানির যে পাইপ গুলা সেগুলো সবও একটা হলো প্লাস্টিক জাতীয় পদার্থ, সেগুলো কিভাবে তৈরি করা হয়? পলিভিনাইল ক্লোরাইড। মাথায় রাখবা, পলিথিন মানে কি পলিথিন, দেন হলো পলি ইথিন মানে অনেকগুলো ইথিন, পলিপ্রোপিন মানে পলিপ্রোপিন মানে কি অনেকগুলো প্রোপিন, পলিভিনাইল ক্লোরাইড মানে কি অনেকগুলো ভিনাইল ক্লোরাইড মিলে তৈরি হয় পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি পাইপ। বাজারে গেলে বারবার পলিভিনাইল ক্লোরাইড কেউ বলে না, কি বলে যে পিভিসি পাইপ দাও, পিভিসি পাইপ দাও, এটা বলে না। এখন পিভিসি পাইপ কিভাবে প্রস্তুত করা হয়? পিভিসি পাইপ তো প্রস্তুতের জন্য কি লাগবে আমাদের? ভিনাইল ক্লোরাইড লাগবে। ভিনাইল ক্লোরাইড মানে কি CH2 বন্ড CH2 ডাবল বন্ড CHCl, ঠিক আছে? CH2 ডাবল বন্ড CHCl, এটা কি আমাদের ভিনাইল ক্লোরাইড। এটা কত সংখ্যক লাগবে? n সংখ্যক ভিনাইল ক্লোরাইড লাগবে, ঠিক আছে? এর মধ্যে আমি হলো তাপমাত্রা দিব, চাপ দিব, উচ্চ চাপ তাপমাত্রা, আর হলো আমাদের প্রভাবক হিসেবে কি জৈব পারঅক্সাইড, জৈব পারঅক্সাইড। এটা হলো আমাদের কি করব, জৈব পারঅক্সাইডটা দিব, ঠিক আছে? তাহলে কি কি দেব? চাপ দিব, তাপ দিব, জৈব পারঅক্সাইড দিব। এই জিনিসগুলো আমরা দিব, চাপ দিব, তাপ দিব, জৈব পারঅক্সাইড দিব, ঠিক আছে? চাপ, তাপ, জৈব পারঅক্সাইড। এখন এই জিনিসটা যদি আমরা দিয়ে ফেলি, দেওয়ার পরে এই যে এটা কি ছিল? এটা হলো ভিনাইল ক্লোরাইড ছিল। এটা কি ছিল? এটা হলো ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। তাহলে এই ভিনাইল ক্লোরাইডে যদি আমরা এইভাবে হলো চাপ দিই, তাপ দিই এবং জৈব অক্সাইড দ্বারা যদি আমরা বিক্রিয়া করি, তার সাথে বিক্রিয়া করলে এদের এই হাতটা দুটো জাস্ট খুলে যাবে, পলিভিনাইল ক্লোরাইড হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে? যে CH2 ছিল, বন্ড CHCl, একটা হাত ফাঁকা, এই একটা হাত ফাঁকা, এই যে এটা কি সংখ্যক হবে? n সংখ্যক। তাহলে এটা হলো ভিনাইল ক্লোরাইড, এটা হলো পলিভিনাইল ক্লোরাইড, এটা হলো পিভিসি পাইপ। এইটাই সেই আমাদের পিভিসি পাইপ তৈরি হয়। তাহলে ঠিক আছে, দেখো ভিনাইল ক্লোরাইড, তার সাথে চাপ দেবো, তাপ দেবো, জৈব অক্সাইড দেবো, দিলে ভিনাইল ক্লোরাইড বা পিভিসি বা হলো পলিভিনাইল ক্লোরাইডটা তৈরি হয়ে যায়। খুবই সহজ জিনিস, খুবই সিম্পল জিনিস। যদি আমরা এই তিনটা পলিমার কোণ বিক্রিয়া কয়টা আছে? তিনটা আছে। পলিমার কোণ বিক্রিয়া কয়টা আছে ভাইয়া? তিনটা পলিমার কোণ বিক্রিয়া মোটামুটি এখানে পাচ্ছে। একটা হলো পলিথিন তৈরি, একটা হলো পলিপ্রোপিন তৈরি, একটা হলো পলিভিনাইল ক্লোরাইড তৈরি, ঠিক আছে? আচ্ছা, এই যে তিনটা যে বিক্রিয়া আমাদের আছে, এই তিনটা বিক্রিয়া থেকে তোমাদের একটা ধরো MCQ হইলেও পড়বে, মিনিমাম সিকিউ তো পড়লে তো ভালো, ঠিক আছে, কিন্তু MCQ হইলেও পড়বে। সো এই তিনটা বিক্রিয়া মাথার মধ্যে একটু ঢুকাই নিতে হবে জিনিসটা। এরপরে আছে জুট পলিমার, ঠিক আছে? সেই পলিমারকরণ বিক্রিয়া কি আছে? আমাদের নাইলন 626 বিক্রিয়া আছে, ঠিক আছে? কিন্তু বিশ্বাস করো খোঁজার কসম, নাইলন 626 আমরা ছোটবেলায় হয়তো আমরা পড়ছি, আমি তোমার মতো আমিও মুখস্থ করছি জিনিসটা, যে কয়টা টেট্রাক্লোরাইড, কয়টা পেন্টাক্লোরাইড, বাট ওইটা মানে আগামী 200 বছরের মধ্যেও বাংলাদেশে কোনোদিন পড়বে না, ঠিক আছে? আগামী 200 বছরের মধ্যেও নাইলন 626 এর বিক্রিয়া পড়বে না। তুমি সর্বোচ্চ কি করবা? যে নাইলন 626 এর যে সংকেতটা রয়েছে সেই সংকেতটা মুখস্থ করবা, কারণ ওই বিক্রিয়াটা মিনিমাম 2 পৃষ্ঠা বিক্রিয়া, সো ওইটা কোনোদিন পড়বে না আমাদের। আর ওইটা কোনোদিন একটা এসএসসিতে পড়ানোর জিনিস না। কিন্তু তুমি যদি এখন পলিথিনের বিক্রিয়া না পারো, তুমি যদি এখন সহজ যে এইসব বিক্রিয়াগুলো সেগুলো যদি না পারো, তুমি যদি হলো অ্যালকেন থেকে তুমি যদি তৈরি না করতে পারো, যে হলো অ্যালকেন থেকে যে আমি সরি আজকের ক্লাসটা আমরা হলো জৈব অ্যাসিডের সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে এখন জৈব অ্যাসিড যে জিনিসটা বলি, যে জৈব অ্যাসিড কি আসলে জিনিসটা। দেখো, অ্যাসিড হলো দুই রকম পাওয়া যায়। অনেক অ্যাসিড আছে যেগুলো হলো মারাত্মক, মানে দহনশীল, ঠিক আছে, মারাত্মক বিধ্বংসী অ্যাসিড, যেমন সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো কিন্তু জৈব অ্যাসিড না, এগুলো কি সব ধরনের কি, এগুলো কিন্তু অজৈব, ঠিক আছে? কিন্তু জৈব অ্যাসিড কোনগুলো? যেগুলো হলো আমাদের দৈনিক কাজে আমরা ব্যবহার করতে পারি, আমরা হলো খাইতে পারি, সেইগুলো হলো জৈব অ্যাসিড। অনেক জৈব অ্যাসিড আমরা খাইতেও পারি। কোনটা? দেখো, লেবুর রস, ঠিক আছে? তুমি যে তোমার লেবুর রস দেওয়া হয় সেটা একটা জৈব অ্যাসিড। তোমার যে জিনিসটা হলো তোমার যে পিকল, আচার তৈরি করতে কি দেওয়া হয়? দেখো, ভিনেগার দেওয়া হয়। নাম শুনেছো না ভিনেগার? আচার তৈরি করতে কি দেওয়া হয়? ভিনেগার। এখন ভিনেগার জিনিসটা কি? এটাও একটা জৈব অ্যাসিড। এই জিনিসটাও কিন্তু এই যে আমরা যখন সংকেত পড়বো, যেগুলো লিখবো, এই জিনিসটাই আসলে ওই ভিনেগারের সংকেত। এর মধ্যে ওই জিনিসগুলো আছে, ওই কার্বন ওই পরিমাণে আছে, হাইড্রোজেন ওই পরিমাণে আছে, অক্সিজেন ওই পরিমাণে আছে, তখনই ওটার নাম হচ্ছে ভিনেগার। তার সাথে পানি যোগ করা হচ্ছে, ঠিক আছে? এখন জিনিসটা দেখি যে জৈব অ্যাসিড, তাহলে আমরা আসবো কি জৈব অ্যাসিডে? প্রথমে কি যাচ্ছে? আচ্ছা, প্রথম আমরা আসবো কি তাহলে জৈব অ্যাসিডের কি করবো বলো? সাধারণ সংকেত। সবার প্রথমে একটা জিনিস সম্পর্কে জানার জন্য তার আমাদের কি জানা লাগবে? সাধারণ সংকেত জানা লাগবে, ঠিক আছে?
তাহলে জৈব অ্যাসিডের সাধারণ সংকেতটা কি আসলে? সাধারণ সংকেত কি? CN H2N+1। এটা এর সাথে একটা মূলক যুক্ত হবে, সেটা কি জৈব মূলক, অর্থাৎ CH মূলক। তাহলে কি CnH2n+1 CH মূলক, CnH2n+1 CH মূলক। এই যে মূলকটা আর এই যে সংকেতটা, এইটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারাই হলো আমাদের জৈব যে অ্যাসিড, ঠিক আছে, এটা দ্বারাই হলো জৈব অ্যাসিড এর সাধারণ সংকেত বোঝায়। যে সকল অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখব, যে সকল অ্যাসিডের ক্ষেত্রে এই সেম যেই সূত্রটা কার্যকর হবে, সেই সকল জিনিসগুলোকে আমরা জৈব অ্যাসিড বলবো, ঠিক আছে। আবার যে সকল জিনিসের লাস্টের দিকে আমরা দেখবো যে CH মূলক আছে, আমাদের কোশ্চেন যদি CH মূলক থাকে, ডাইরেক্টলি বুঝে যাবো যে এটা জৈব অ্যাসিডের কথা বলছে, অবশ্যই, ঠিক আছে। সাধারণ সংকেত গেল। জৈব অ্যাসিড কি হচ্ছে? জৈব অ্যাসিডের মাধ্যমে ভিনেগার, এগুলো তো আমরা জানি, ওগুলো আমরা পরে পড়বো। তাহলে CN, এই তাহলে N দিয়ে আমরা দেখি যে N যদি অন হয় তাহলে চিত্রটা কেমন হবে? N অন হলে CH3 বন্ড CH, এটা তৈরি হয়। N যদি 2 হয় তাহলে কি হয়? N এর মান এখানে 2 দিলাম, তাহলে C2 H 2 2 4 আর 5। আচ্ছা, এখানে একটা জিনিস দিয়ে আছে, CnH2n CnH2n+1, ঠিক আছে। CnH2n+1 OH, ঠিক আছে, এটা CnH2n+1 OH। আচ্ছা দেখো, তাইলে কি প্রথমে যেটা N অন দাও, অন দিলে কি হচ্ছে CH3 বন্ড CH। এখন দেখো জিনিসটা যে CH3 বাদ দাও, এখানে N 2 দিয়ে দাও, ওই 3 দিয়ে দাও, সরি 2 দাও, তাহলে কি হচ্ছে C2 H কত হচ্ছে? N দুগুণে 2, 2 দুগুণে কত হচ্ছে 4, তাহলে C2H4 আর 1 5, তাহলে C2H 2 4 1 5, C2H5 বন্ড COOH, C2H5 বন্ড COOH গেল। N হলো আমি 3 দেব, তাহলে C3H কত? 3 দুগুণে 6 1 7, H7 বন্ড COOH। প্রতিটা জায়গায় কিন্তু আমাদের COOH থাকবে। N4 দাও, C4 H কত হচ্ছে? 4 দুগুণে 8 1 9, H9 বন্ড COOH, ঠিক আছে। তাহলে প্রতিটা জায়গায় কি হচ্ছে? আমাদের COOH মূলক থাকবে। যে কোনো জৈব অ্যাসিড তখনই হবে যখন তার মূলকের লাস্টে COOH থাকবে, মানে যখন তার সংকেতের লাস্টে COOH মূলক থাকবে। এখন এই জিনিসগুলো একটা ভাবে লেখা যায়, যেমন এই যে C2H5 COOH, এটা কিভাবে লেখা যায়? এটার এইভাবে লেখা যায়, আবার হলো যে CH3 বন্ড CH2 বন্ড COOH, ঠিক আছে। এটা হলো কি? এটার আমরা বলবো প্রথমটা হলো মিথানোইক, এটা সাধারণত ব্যবহার খুবই কম। এটা কি? এটাকে বলবো ইথানোইক, নামটা আমরা এখনই বোঝাবো। এটা কি? এটা হলো প্রোপানোইক, বা প্রোপানোইক মানে কি যে সি হলো কয়টা এখানে? দেখো সি হলো 3টা, এই আগে আগে কার্বনটা দিব, 3টা কার্বন দাও, এর মধ্যে হলো বন্ড থাকবে একটা করে, ঠিক আছে। আর একটা লাস্টে কি থাকবে? একটা মূলক থাকবে, COOH মূলক, এটা তো দেয়াই লাগবে, মাস্ট দিলা। এবার কি হচ্ছে? এবার হলো হাইড্রোজেন দাও, হাইড্রোজেন দাও, 2টা গেল, এখানে 2টা গেল, COOH গেল। তাহলে এটা হলো কি ছিল? এটা হলো প্রোপানোইক অ্যাসিড ছিল। এটা কি ছিল? এটা বিউটানিক অ্যাসিড, ঠিক আছে। এবার এটা যদি এটা দাও, এটা হলো পেন্টানোইক অ্যাসিড হবে। কিভাবে হবে সেটা আমরা পরে দেখব। এটার আমরা লাস্ট বার তোমাদের নামকরণটা লাস্ট বার বুঝাবো, এবং এটার মাধ্যমে কি হচ্ছে আজকের আমাদের মানে জৈব অ্যাসিডের যত নামকরণ আছে এই অর্গানিক কেমিস্ট্রি, সেগুলো সবই কিন্তু তোমাদের পারা লাগবে। প্রতিটা জায়গায় আমি নামকরণ অল্প অল্প করে বুঝিয়েছি, আজকে একটা সার্বিক একটা আলোচনা করে ফেলবো আমরা এই জিনিসটার উপরেই, ঠিক আছে। সার্বিক যে আলোচনা দেখি, দেখো লাস্ট বার আমরা বোঝাই ফেলি জিনিসটা যে অন ধরো, ঠিক আছে, কার্বন সংখ্যা 1, এটা কি কার্বন? কার্বন হলো 1 হইলে মিথ ধরো, এটা হলো আমাদের বেসিক মিথ, 2 হইলে ইথ, 3 হইলে প্রোপ, 4 হইলে বিউট, 5 হইলে পেন্ট, 6 হইলে হেক্স,
এত কটা লাগবে না, 6-7টা পর্যন্ত হইলে হচ্ছে তোমাদের, এটাও হয়তো লাগবে না। এটা কি মিথ? এখন নামকরণের ক্ষেত্রে কি হচ্ছে যে জৈব অ্যাসিড মানে কি, আমাদের দেখো জৈব অ্যাসিড মানে কি, লাস্টে কি থাকবে আমাদের, এটা প্রথমে হলো বেসিক একটা ইয়ে থাকবে, প্রথমে বেসিক যোগ অয়িক, বেসিক যোগ অয়িক, ঠিক আছে, এটা হলো জৈব অ্যাসিড হবে, বেসিক যোগ অয়িক। এখন বেসিকটা কি, এই যে মিথ, ইথ, প্রোপ, এগুলো সবই হলো বেসিক হিসেবে কাজ করে। আর অয়িক বা নয়িক, অয়িক বা নয়িক, যেমন কি এটা হলো মিথা নয়িক অ্যাসিড, এটা কি ইথা নয়িক, এটা কি হচ্ছে প্রোপা নয়িক অ্যাসিড, এটা কি হচ্ছে বিউটা নয়িক অ্যাসিড, পেন্টা নয়িক অ্যাসিড, এটা কি হচ্ছে হেক্সা নয়িক অ্যাসিড, হেপ্টা নয়িক অ্যাসিড, সব জিনিস ঠিক আছে। এবার এটাকে আমরা জৈব অ্যাসিডের যত নামকরণ, এটাকে আমরা পাচ্ছি জিনিসটা। আচ্ছা, এবার আমরা এটা বললাম যে একটা রিভাইজ দিয়ে যাবো তোমাদের নামকরণটা নিয়ে। এটা আমরা ইথানোয়িক দিয়ে ইয়ে করবো, ইথ দিয়ে করবো। ধরো কার্বনের সংখ্যা 2, ধরলাম কি কার্বনের সংখ্যা 2। এবার অ্যালকেনের ক্ষেত্রে কি হবে, অ্যালকেনের ক্ষেত্রে এটার নাম কি হবে, প্রথমে অ্যালকেন লিখি, অ্যালকেন, এটা কি অ্যালকিন, এটা কি অ্যালকাইন, দেন কি লিখবো অ্যালকোহল, এবার কি অ্যালডিহাইড, আর একটা কি লিখবো, আর একটা ধরো এখানে আবার শুরু করলাম যে হলো জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড লিখলাম, ঠিক আছে। এখন দেখো যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, জিনিসগুলো বুঝছো। ঠিক আছে, এটা আমরা জায়গা ওই পাশে লিখতে পারিনি জায়গা কমের জন্য। এখন এই জিনিসটা দেখো যে অ্যালকেনের ক্ষেত্রে আমরা n ইকুয়াল টু কার্বন সংখ্যা 2 ধরে ফেলাইছি, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, ইথেন তৈরি হচ্ছে, এটার নাম কি হচ্ছে এন যুক্ত হয়, এখানে এখানে কি যুক্ত হচ্ছে ইথ, প্রথমে ছিল এন টু হলে বেসিক কি হবে, বেসিক নাম হবে ইথ, ঠিক আছে, বেসিক হবে কি ইথ, সেই ইথেনের সাথে এন যুক্ত হচ্ছে ইথেন, এটা কি হচ্ছে ইথিন, সেম জিনিসটা কি হচ্ছে ইথিন, এটা কি হচ্ছে ইথাইন, এটা কি হচ্ছে ইথানল, এটা কি হচ্ছে ইথানল, ইথানল। জৈব অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, জৈব অ্যাসিডের ক্ষেত্রে কি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। দেখছো একই ইথ, মানে এটা হলো 2, এর সাথে ইথেন, ইথিন, ইথিয়াইন, ইথানল, ইথানল, ইথানোয়িক অ্যাসিড, জাস্ট হলো ভ্যারিয়েশনটা খেয়াল করো। সেম জিনিসটা প্রোপেনের সাথে কি হবে, প্রথম প্রোপেন, তারপর হলো প্রোপিন, দেন হলো প্রোপাইন, দেন হলো প্রোপানল, প্রোপ্যানল, দেন প্রোপানোয়িক অ্যাসিড, সেম জিনিসটাই কিন্তু, ঠিক আছে। এটা হলো মেন আমাদের ভ্যারিয়েশনটা। সেম জিনিস হলো বিউটেনের ক্ষেত্রে কি হবে, এটা হবে বিউটেন, বিউটিন, বিউটাইন, বিউটানল, বিউটানেল, বিউটানোয়িক অ্যাসিড। তোমাদের বইতে এইটুকুই আছে অ্যালিফিটিক যোগ, এই যে 6টা জাস্ট প্রকার, এইটাই তোমাদের ক্লাসিফিকেশন। সেম জিনিসটা আমাদের মনে থাকতে হবে কি, সবকিছু আমাদের মনে রাখতে হবে একটা সারসংক্ষেপ, সেটা আমরা দিব ভবিষ্যতে, হয়তো আমরা একটা অনশর্ট ক্লাস বা হলো সারসংক্ষেপ ক্লাস পড়বো, এই 4টা ক্লাসকে হয়তো আমরা একসাথে একটা ক্লাস করবো, তখন আমরা দেখাবো তোমাদের। তাহলে এখানে কি হচ্ছে দেখো, অ্যালকেনের ক্ষেত্রে কি হবে, অ্যালকেনের ক্ষেত্রে CnH2n+2, অ্যালকেনের ক্ষেত্রে কি হবে CnH2n জাস্ট, এখানে ক্ষেত্রে কি হবে CnH2n-2, অ্যালকোহলের ক্ষেত্রে CnH2n+1 OH,
অ্যালডিহাইডের ক্ষেত্রে কি CnH2n প্লাস 1 CHO, জৈব অ্যাসিডের ক্ষেত্রে কি CnH2n প্লাস 1 COOH। তাহলে এইটাই হলো কি, এইগুলোর হলো ভ্যারিয়েশন। প্রতিটা জিনিস আলাদা আলাদা নাম, প্রতিটা জিনিসের আলাদা আলাদা সংকেত। এইভাবেই তোমাদেরকে বুঝতে হবে যে কোনটা দ্বারা কি বোঝায়। লাস্টে OH থাকলে একরকম হবে, লাস্টে CH থাকলে একটা নাম হবে, লাস্টে COOH থাকলে একটা নাম হবে, ঠিক আছে। তাই নামকরণটা আপাতত আমার মনে হয় যে ইথানোয়িক অ্যাসিডের কি ক্লিয়ার না তোমাদের? তোমাদের কি যে জৈব অ্যাসিডের নামকরণটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? যদি কোনো সমস্যা থাকে অবভিয়াসলি সঙ্গে সঙ্গে কমেন্ট করবে, সঙ্গে সঙ্গেই জানতে চাবা জিনিসটা। যদি কোনো সমস্যা থাকে তাহলে সঙ্গে সঙ্গে জানতে চাবা, ঠিক আছে। এবার আমরা আসি প্রস্তুতি সম্পর্কে। এবার আমরা কিসে আসবো? প্রস্তুতি নিয়ে আলোচনা করব যে আমাদের জৈব অ্যাসিডের প্রস্তুতি কোন জায়গা থেকে করা যায়। জৈব অ্যাসিডের যে প্রস্তুতি সেটা করা হয় সবসময় কিসের থেকে? অ্যালডিহাইড থেকে। কি হবে আমরা জানি, এই যে একটা অ্যালডিহাইড, ঠিক আছে, অ্যালডিহাইড, এই অ্যালডিহাইডটারে যদি জারণের মধ্যে করা হয়, এই অ্যালডিহাইডটার সাথে যদি জারণ করা হয় তাহলে একটা জৈব অ্যাসিড পাওয়া যায়। অ্যালডিহাইডকে যদি জারণ করা হয় তাহলে কি পাওয়া যায়? জৈব অ্যাসিড পাওয়া যায়। এটা আমরা জানি। এটা কিভাবে জানি? এটা আমরা পড়েছি, এর আগেও আমরা পড়েছি, ঠিক আছে। সেম যে জিনিসটা সূত্র অনুসারে আমরা ইথানল থেকেও তৈরি করতে পারবো, কারণ কি ইথানল একটা জৈব অ্যাসিড, অ্যালডিহাইড। ইথানলটা লিখি আমরা যে CH3 বন্ড CHO। এটা কি CH3 বন্ড CHO, এটা একটা ইথানল, এটা মানে অ্যালডিহাইড। এর সাথে আমরা কি করব? একটা এর জারণ করব, মানে একটা জাইমের অক্সিজেন দিলাম ধরো, বা জাইমন না, যে কোনো একটা অক্সিজেন দিলাম। দেওয়ার পরে কি হবে? এর প্রভাবক দিব। প্রভাবক কি দিব? K2Cr2O7 যোগ H2SO4, তার সাথে কি দেবো? একটু তাপ দিব। তাহলে কি দেবো? K2Cr2O7 যোগ সালফিউরিক অ্যাসিড দিয়ে তাপ দিলাম। এইটার মাধ্যমে জাইমের অক্সিজেন তৈরি হচ্ছে। আবার এই যে জাইমের অক্সিজেনটা এর সাথে যুক্ত হয়ে যাবে। জাস্ট জাইমের অক্সিজেন এখানে ছিল, এখান থেকে জাস্ট এখানে চলে গেল, ধরলাম এইটুকু, জাস্ট আর কিছু না। তাহলে কি হয়ে যাচ্ছে? সেম জিনিসটাই, যে CH3 ছিল বন্ড COOH, তাহলে এইখানে ছিল ইথানল, অর্থাৎ একটা অ্যালডিহাইড, তার সাথে একটা অক্সিজেন যোগ হইলো, যুক্ত হয়ে এখানে তৈরি হলো কি? ইথানোয়িক অ্যাসিড। এখানে তৈরি হলো কি? ইথানোয়িক অ্যাসিড। তাহলে এখানে হলো ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড তৈরি হলো। এই জিনিসটারে দেখবা তোমাদের বইতে অনেক জায়গায় আবার এভাবে লেখা পাবা, এই COOH রে এভাবে লিখতে হয়, অনেকে লিখে, বা এটাও সেম জিনিস বলা যায়, এটা যে খুব পার্থক্য কিছু রয়েছে এমন না। এভাবে দেখবে লিখতে হয়, লিখে অনেকে, মানে কার্বনটা সামনে দিয়ে কার্বনটা লাস্টে দিয়ে যায়, এভাবে লিখে, ঠিক আছে। এটা কোনো বড় কোনো ব্যাপার না, এইভাবে যে কোনোভাবে তোমার লেখা যায়। জাস্ট তোমার বুঝতে হবে যে জিনিসটা আছে নাকি, এটুকুই মেন, যে জিনিস আছে নাকি। এখন আমরা এটা কি করলাম? ইথানলের সাথে করলাম। সেম জিনিসটা আমরা হলো একটু, আচ্ছা পেন্টানেলের সাথে করি তো দেখি কেমন পাওয়া যায়। পেন্টানেল, ঠিক আছে, কি পাবো আমরা পেন্টানেলের সাথে? আমরা এই যে জৈব অ্যাসিড প্রস্তুতি, যেমন কি পেন্টানেল মানে কি আগে দেখতে হবে। আমরা জানি যে কোনো অ্যালডিহাইডের থেকেই আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারি, তাহলে ইথানল থেকে আমরা প্রস্তুত করতে পারি জৈব অ্যাসিড। আবার আমরা পেন্টানেল, যা ইচ্ছা, মানে আমরা ওই শ্রেণী সবকিছু তো পারবো। এখন পারবো কি পারবো না সেটা আমাদের পরীক্ষা করবো। পরীক্ষায় দেখা হলো এক্সামে তোমাদের ইথানল নাও পড়তে পারে, প্রোপ্যানল পড়তে পারে, বিউটানল পড়তে পারে, পেন্টানল পড়তে পারে, ঠিক আছে। পেন্টানলটা করে দেখি আমরা। পেন্টানল মানে কি? কার্বন সংখ্যা কয়টা? 5টা। পেন্টানল মানে কি? কার্বন সংখ্যা 5টা, মানে 1টা 2টা 3টা 4টা 5টা। তার মধ্যে একটা কার্বনের সাথে কি যুক্ত হবে? CHO মূলক যুক্ত হবে, মানে একটা অ্যালডিহাইড যুক্ত হবে। বাকিগুলোর মধ্যে কার্বনের বন্ড দিয়ে দাও। এবার এইটা হলো CH3, CH2, CH2, CH2। এইটার সাথে আবার আমরা কি করবো? জারণ করবো এইটার জারণ করব। প্রভাবক দিব কি? K2Cr2O7 যোগ সালফিউরিক অ্যাসিড। K2Cr2O7 যোগ সালফিউরিক অ্যাসিড। এই যে প্রভাবক, এর সাথে কি দেবো? K2Cr2O7 দিব, যোগ দিব কি? সালফিউরিক অ্যাসিড দিব। তাহলে এইটার সাথে যদি আমি সালফিউরিক অ্যাসিড যোগ করে দিই তাহলে আমার কি হবে?
এই যে অক্সিজেনটা এখানে চলে আসবে, চলে এসে কি হবে দেখো, যে এটা ছিল নাম, এটার নাম কি পেন্টানেল। পেন্টানেল। এবার এখানে কি তৈরি হচ্ছে তাহলে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড, এই যে অক্সিজেনটা এখানে চলে যাবে, তাহলে কি হয়ে যায় এখানে COOH। এই যে যে জিনিসটা তৈরি হইলো এখান থেকে কি হলো, এখানে আসলো, এখানে তৈরি হলো কি, এটার নাম হলো পেন্টানোয়িক অ্যাসিড। এটার নাম কি, পেন্টানোয়িক অ্যাসিড। ঠিক আছে, জাস্ট তোমার সিস্টেমটা জানা লাগবে, জাস্ট তোমার কি জানা লাগবে ভাইয়া, সিস্টেমটা জানা লাগবে। সিস্টেম যদি তুমি জানতে পারো, আসলে সিস্টেম যদি জানতে পারো কিভাবে যদি করতে হয়, তাহলে যত বড় আমাদের জিনিসের দিক না কেন আমরা করতে পারবো। কিন্তু যদি তুমি সিস্টেমটা যদি না জানো, বা তোমার যদি কোনো একটা বেসিকে যদি তোমার সমস্যা থাকে, তাহলে কিন্তু তুমি পারবে না। এক্সামের ক্ষেত্রে তোমার বইতে দেখানো দিয়ে আছে জাস্ট একটা করে বিক্রিয়া করা আছে, যে ইথেনল, ইথানল, ইথিন, প্রোপেন, এই সব ক্ষেত্রে কিন্তু তোমার এর থেকেও বড় জিনিস পড়তে পারে। তোমার গাইডে যখন তুমি দেখবা তখন এর থেকেও কি পাবা, বড় জিনিস তুমি পাবা। গাইডে দেখবা যে অনেক অনেক বোর্ডে যে কোশ্চেন গুলো পাবা, প্র্যাকটিস যখন করতে যাবে দেখবা যে এর থেকে একটু বড় কোশ্চেন তুমি পাচ্ছ। ঠিক আছে, এটা কিন্তু খুবই স্বাভাবিক জিনিস, এটা কিন্তু খুবই স্বাভাবিক। তাহলে এটা আমরা কি করলাম, এটা আমরা করলাম হলো প্রস্তুতি। কিসের প্রস্তুতি বলো তো, প্রস্তুতি করলাম আমরা যে আমাদের জৈব অ্যাসিড কিভাবে তৈরি হয় তার প্রস্তুতি করলাম। এবার আমরা রাসায়নিক ধর্ম, কার রাসায়নিক ধর্ম, জৈব অ্যাসিডের। জৈব অ্যাসিড এখন রাসায়নিক ধর্ম হচ্ছে, আচ্ছা আছে, জৈব অ্যাসিড রাসায়নিক ধর্ম আছে, জৈব অ্যাসিডের অম্ল ধর্ম আছে। ঠিক আছে, এটা এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, এই যে অম্ল ধর্ম বলো বা এগুলা এগুলো বেশি একটা না, জাস্ট জেনে রাখো কি কি হয়ে থাকে। যে জৈব অ্যাসিড ধরো, যে একটা ইথানোয়িক অ্যাসিড ধরলাম, যে CH3COOH ইথানোয়িক অ্যাসিড, এর সাথে যদি আমি হলো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দেওয়া হয়, তাহলে কি তৈরি হয় জানো, সোডিয়াম ইথানয়েট তৈরি হয়ে যায়। তাহলে কি তৈরি হয়ে যায়, যে CH3 বন্ড COONA, আর এখানে এইচ আর ওইচ মিলে তৈরি হয় পানি। এটা তেমন কিছু না, তোমাদের বইতে সাধারণত রয়েছে, দেখবা যে বইতেও আছে নিশ্চয়ই এটা, যে রাসায়নিক ধর্মটা, সেজন্য মনে হয় লিখছে এখানে রাসায়নিক ধর্ম। কি হচ্ছে, ইথানিক অ্যাসিড থাকছে, এর সাথে সোডিয়াম অ্যাসিড যোগ করলে সোডিয়াম ইথানয়েট। এটা কি সোডিয়াম ইথানয়েট। এটা কি হচ্ছে, সোডিয়াম ইথানয়েট তৈরি হচ্ছে। মাথায় রাখতে হবে এটা কি তৈরি হচ্ছে ভাই, সোডিয়াম ইথানয়েট তৈরি হচ্ছে। এই বিক্রিয়াটা একটু দরকার, কেন দরকার জানো, যখন পড়বে তোমার যে হলো, যখন তোমার পড়বে হলো দেখবা যে সিকিউতে, দেখবা যে বোর্ডের সিকিউতে অনেক সময় আছে যে তোমার দিবে যে অ্যালকেন থেকে আমাদের হলো সরি, তোমার হলো একটা যে কোনো একটা জৈব অ্যাসিড, সেই জৈব অ্যাসিড থেকে তুমি অ্যালকেন প্রস্তুত করো, বা জৈব অ্যাসিড থেকে তুমি আবার হলো ঘুরে আসো, ঘুরে এসে অ্যালকোহল তৈরি করো। তখন তুমি কি করবে জানো, এই যে জৈব অ্যাসিডটা ছিল, জৈব অ্যাসিড থেকে সোডিয়াম ইথানয়েট, দেন এই সোডিয়াম ইথানয়েটটা আমরা ফার্স্ট ক্লাসে ইউজ করেছিলাম, মনে আছে প্রথম ক্লাস যখন আমরা করিয়েছি তোমাদেরকে, তখন এই যে সোডিয়াম ইথানয়েটের সাথেই কিন্তু আমরা বিক্রিয়া করেছি, বিক্রিয়া করে কি পেয়েছিলাম, অ্যালকেন পেয়েছিলাম, মনে আছে। সোডিয়াম ইথানয়েট, যে সোডিয়াম ব্রোম তৈরি হয়ে যায়, ওই যে কি তৈরি হয়, সোডিয়াম কার্বনেট তৈরি হয়, আর একটা অ্যালকেন তৈরি হয়। ফার্স্ট ক্লাসটা দেখবা, ফার্স্ট ক্লাসের মানে অ্যালকেনের যে বিক্রিয়া, অ্যালকেনের যে প্রস্তুতি তার মধ্যে আছে। ঠিক আছে, অ্যালকেনের প্রস্তুতির মধ্যে কি হবে আমরা পাবো এর মধ্যে। ঠিক আছে, তাহলে এইটাও ওইভাবে ঘুরে আসে এই বিক্রিয়াটা, সেই জন্য এই বিক্রিয়াটা একটু দরকার, এই বিক্রিয়াটা সেই জন্য দরকার। তাছাড়া এই বিক্রিয়াটা সিঙ্গেল কোনোভাবে পড়বে না। ঠিক আছে, সিঙ্গেল কোনোভাবে পড়বে না, জাস্ট কি পড়বে, আমাদের ওই যে ব্যাকে যাওয়ার যে প্রস্তুতি তার জন্য আমাদের পড়বে, সেই জন্য এই রাসায়নিক ধর্মটা। সেম জিনিসটা যদি আমরা আরেকটা রাসায়নিক ধর্ম আছে, এটা বলা হয় যে ব্যবহার টাইপের, এটা এই রাসায়নিক ধর্মটা কি ব্যবহার টাইপের, যে আমাদের হলো যে CH3 বন্ড COOH, এটা কি একটা ইথানোয়িক অ্যাসিড। এইটা যখন পানিতে মানে যখন পানির মধ্যে বা অ্যাকোয়া ফর্মে দেওয়া হয়, যখন অ্যাকোয়া বা পানির মধ্যে দেওয়া হয়, তখন কি হয়ে যায় জানো, এই যে হাইড্রোজেনটা না বেরোয় যায়, বেরোয় যে কি হয়ে যায় H+, তখন কি তৈরি করে H+ আয়ন,
আর একটা কি তৈরি করে, আর এই যে CH3COO- তৈরি করে। পানির মধ্যে দিলে যে বিশ্লেষণ আদ্র বিশ্লেষণ হয়ে যায়, তাহলে H+COO- তৈরি হয়। এই যে H+, আমরা কি জানি জানো? আমরা হলো এই যে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 6%, অনেক জায়গায় অনেক রকম আছে, অনেক জায়গায় আছে 6 থেকে 10% আছে, অনেক জায়গায় আছে 4 থেকে 6%। তোমাদের বইটা কোনটা আছে আমার ঠিক খেয়াল নেই, কিন্তু 4 থেকে 6% বা 6 থেকে 10%, যে কোনোটাই, দুইটাই আমরা পড়েছি এক সময়। তাহলে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, 6 to 10% হবে একটা জায়গায়, আবার হইতে পারে 4 থেকে 6% হইতে পারে। যেটা তোমাদের বইতে আছে সেটা দিবা, যে অ্যাসিডের এত পার্সেন্ট জলীয় দ্রবণকে। ভিনেগার বলে, ঠিক আছে? দেখো, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, তারে কি বলা হয়? ভিনেগার বলা হয়। আমাদের বাসার মধ্যে যে নুডলস তৈরির ক্ষেত্রে বলো, পিৎজা তৈরির ক্ষেত্রে, পাস্তা তৈরির ক্ষেত্রে যে ভিনেগারটা ব্যবহার করি, পিকলস তৈরির ক্ষেত্রে যে ভিনেগারটা আমরা ব্যবহার করি, সেই ভিনেগারটা আসলে কিন্তু ইথানোয়িক অ্যাসিডের সাথে পানি যোগ করছে। মানে 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড দিচ্ছে, তার সাথে বাকি সবটুকু পানি যোগ করলে এই ভিনেগারটা তৈরি হচ্ছে। এবং এই ভিনেগারটা কি করে, এই ভিনেগারটা তাহলে মানে যে এইটাই হলো তাহলে ভিনেগার ধরলাম, এর সাথে একটু পানি যোগ করলে, তাহলে এর সাথে যখন পানি যোগ করে তখন কি H+ আর CH3COO- তৈরি হয়। এই যে H+ প্রোটন, এটাই হলো কি জীবাণুদেরকে, যে জীবাণুগুলোকে থাকে আমাদের খাবারের মধ্যে যদি কোনো জীবাণু থেকে যায়, পিকলস মানে অনেকভাবে সংরক্ষণ করার জন্য, বা আমাদের ভিনেগার দেওয়া হয় কি বেশিক্ষণ সংরক্ষণ করার জন্য, খাবার জন্য না পচে যায়, সেগুলো কি করে, ব্যাকটেরিয়াকে, এই যে H+, এটাই কি করলো, ব্যাকটেরিয়াকে কি করছে, মৃত ব্যাকটেরিয়াতে পরিণত করছে। এই H+টাই ব্যাকটেরিয়াকে মৃত ব্যাকটেরিয়াতে পরিণত করছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি, এবার আমরা আসবো প্রস্তুতিতে, ঠিক আছে? এবার আমরা কি আসবো, প্রস্তুতিতে। এর মধ্যে হলে, এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা হলো ইয়ে করে ফেলবা, ডিটেক্ট করো, কমেন্ট করে ফেলো যদি কোনো সমস্যা থাকে। আচ্ছা, এবার আসলাম আমরা কি প্রস্তুতি। এই প্রস্তুতিটা জিনিসটা কি, এটা হলো তোমাদের সিকিউর জন্য মেন ইম্পর্টেন্ট। এখন তোমাদের বইতে আর কিছু নেই, কিন্তু তোমাদের বইতে দেখবা কিছু বর্ণনামূলক কিছু কথা আছে, সেই বর্ণনামূলক কথাটুকুই আমি তোমাদের এখন শেখাবো। যে অ্যালকিন, এটা আছে কি অ্যালকিন, ঠিক আছে? এই অ্যালকিন থেকে কিভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়, আমি জাস্ট তোমাদেরকে বলে দেবো, ধারণাটা দিয়ে দেবো। এর সাথে তুমি বিক্রিয়াগুলোকে তোমার আমাদের করানো শেষ, অ্যালকিনের বিক্রিয়া করানো শেষ, অ্যালকেনের বিক্রিয়া করানো শেষ, বিক্রিয়াগুলো সব করানো শেষ। জাস্ট হলো এটা একবারের জন্য তোমার মাথার মধ্যে খেলে জিনিসটা, সেটা যে আচ্ছা প্রথমে অ্যালকেনটা করি আগে। অ্যালকেন থেকে কিভাবে জৈব অ্যাসিড তৈরি করা যায়? অ্যালকেন আছে না? হ্যাঁ আছে, অ্যালকেন, ঠিক আছে? অ্যালকেন, ধরো একটা অ্যালকেন নাও, ইথেন নাও, CH3 এটা কি, এটা একটা অ্যালকেন নিলাম। অ্যালকেন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করবো কিভাবে, এটা কিন্তু নোট করবা সব, কিন্তু সুন্দর করে এগুলো পড়বে। যে অ্যালকেন ছিল, এর সাথে যদি হ্যালোজেন বিক্রিয়া করো, বিক্রিয়া করলে কি হয়ে যাচ্ছে, ইউভি রশ্মির প্রভাবে, কি প্রভাবে, ইউভি রশ্মির প্রভাবে। এই বিক্রিয়াগুলো তোমাদের বইতে করা নেই, এইগুলো লিখে আছে বর্ণনামূলকভাবে, দেখবা লিখা আছে। তাহলে ইথেন এর সাথে ব্রোমিন যোগ করলাম, মানে একটা হ্যালোজেনের বিক্রিয়া করলাম, হ্যালোজেন বিক্রিয়া করলে ইউভি রশ্মির প্রভাবে করলে একটা ব্রোমিন এসে যুক্ত হয়ে যায়, ব্রোমিন যুক্ত হয়ে কি হয়, CH3 CH2 Br, ইথাইল ব্রোমাইড তৈরি হয়। আর হলো একটা ব্রোমিন তার সাথে HBr যুক্ত হয়ে যায়, HBr তৈরি হয়ে যায়। তাহলে ইথাইল ব্রোমাইড, এটা ছিল কি ইথেন, এটাকে একটা ইথেন, মানে এটা একটা অ্যালকেন, তাহলে এটা হলো মেন আমাদের অ্যালকেন, ঠিক আছে? তাহলে ইথাইল ব্রোমাইড, সেই ইথাইল ব্রোমাইড নাও, অর্থাৎ CH3 CH2 Br, সেই ইথাইল ব্রোমাইডটা নাও।
ইথাইল ব্রোমাইডের সাথে এবার যোগ করা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করো, যোগ করলে কি হচ্ছে, এইটাকে একটু আগে করলাম সোডিয়াম আর ব্রোমাইড, তাহলে সোডিয়াম ব্রোমাইড আর অক্সিজেনটা হাইড্রোক্সাইডটা এখানে, এই যে হাইড্রোক্সাইড এটা এখানে চলে আসবে, তাহলে CH3 বন্ড CH2 বন্ড OH, হাইড্রোক্সাইডটা ব্রোমিনের জায়গায় আর ব্রোমাইডটা কি হচ্ছে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে ফেলাচ্ছে, তাহলে আর কি হচ্ছে সোডিয়াম ব্রোমাইড NaBr, সোডিয়াম ব্রোমাইড তৈরি হচ্ছে। তাহলে কি হচ্ছে, এখানে ছিল ইথেন, ইথেনের সাথে আমি ইথাইল ব্রোমাইড তৈরি করলাম, তৈরি করে সেই ইথাইল ব্রোমাইডকে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রি করলাম, বিক্রি করে পেলাম ইথানল। এই যে ইথানল, এই ইথানলকে আমি আবার কি করব, CH3 বন্ড CH2 বন্ড OH ইথানল, এর আমি আবার হলো জারণ করব, একবার জারণ করব কি দ্বারা, K2Cr2O7, K2Cr2O7 যোগ H2SO4 দ্বারা জারণ করলাম, জারণ করলে এটা ছিল ইথানল, তারকে জারণ করলাম, জারণ করলে কি পেলাম, ইথানল পেলাম। কি হয়, CH3 বন্ড CHO, ইথানল পেলাম। কি হচ্ছে, যে এই যে সালফিউরিক অ্যাসিড অ্যালকোহলের মধ্যে যে পানিটুকু আছে, অর্থাৎ এই যে এইটুকুর মধ্যে যে পানি, এই যে এইটুক পানি চুষে নিচ্ছে, আর এই জার্মান অক্সিজেনটা এখানে যোগ হচ্ছে, অর্থাৎ CH3 বন্ড CHO, ইথানল পেলাম। সেই যে ইথানল অর্থাৎ CH3 বন্ড CHO, এই যে ইথানল, এই ইথানলকে আমরা আবার কি করব, আবার হলো জার্মান অক্সিজেন দ্বারা যোগ করব, একে আবার জারণ করব, কি করবো, আবার জারণ করবো, জারণ করবো কি দ্বারা, সেম জিনিস K2Cr2O7 যোগ সালফিউরিক অ্যাসিড, জারণ করলে কি হচ্ছে, CH3 বন্ড COOH। দেখো এটা ছিল ইথেন, এই জিনিসটার নাম কি, এই জিনিসটার নাম হলো ইথেন। এটা আমি ব্রোমিনের সাথে ইউভি রশ্মির প্রভাবে বিক্রিয়া করলাম, বিক্রিয়া করে আমার পালাম হলো ইথাইল ব্রোমাইড। তাহলে ইথেন আমার এখনো পর্যন্ত ইথাইল ব্রোমাইডে পরিণত হয়ে গেল। সেই ইথাইল ব্রোমাইডটা আমি নিলাম, এই ইথাইল ব্রোমাইডটা আমি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলাম, বিক্রিয়া করে আমি পালাম হলো ইথানল। এটা কি OH মূলক লাস্টে, তাহলে এটা কি ইথানল পালাম। আমার কাজ কিছু রয়েছে, অ্যালকেন থেকে আমি জৈব অ্যাসিড পর্যন্ত যাব, আমি অ্যালকেন থেকে জৈব অ্যাসিড পর্যন্ত যাব, এটা হলো আমার দায়িত্ব। এবার আমি সেই কি অ্যালকোহল, সেই অ্যালকোহলের সাথে আমি কি করলাম, অ্যালকোহল ছিল সেটার সাথে জার্মান অক্সিজেন বিক্রিয়া মানে জারণ করলাম, তারকে জারণ করি আমি কি দিয়ে, K2Cr2 পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড, এটা দ্বারা জারণ করি, জারণ করে কি পেলাম, ইথানল পেলাম। এই যে ইথানল, এই ইথানলকে আমি আবার জারণ করব, পুনর্জারণ করলাম, ইথানলকে বা অ্যালডিহাইডকে আবার জারণ করলাম, জারণ করে নিলাম সেম জিনিস দিয়ে, পালাম হলো CH3COOH মূলক জৈব অ্যাসিড পেলাম। তাহলে এই দেখো জিনিসটা, যে একটা ছিল প্রথম আমাদের কাছে অ্যালকেন, সেটারে আমি কি কি বানালাম দেখো, সেটারে আমি ইথাইল ব্রোমাইড বানালাম, সেটারে অ্যালকোহল বানালাম, সেটারে অ্যালডিহাইড বানালাম, সেটাকে জৈব অ্যাসিড বানালাম, সেম একটা অ্যালকেন। তাহলে এই অ্যালকেন থেকে সবকিছু বানাই ফেললাম না, অ্যালকেন থেকে সবকিছু বানাই ফেললাম না, আবার এই অ্যালকেনে ফিরে আনবো, দেখবা এই দেখো অ্যালকেনে ফিরে আনবো কি হবে, যে এই যে CH3COOH, এই যে CH3COOH, এটারে যদি আমি আবার হলো কেবল করলাম কোয়েসটা, এই যে এই CH3COOH তে আবার আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করি, তাহলে সোডিয়াম ইথানেট পাওয়া যায়, সোডিয়াম ইথানেট পাওয়া যায়, পাওয়া যায় না, সোডিয়াম ইথানেট পাওয়া যায়। সেই যে সোডিয়াম ইথানয়েটটারে, ওই জিনিসটারে আমি কি করব বলতো, এই যে সোডিয়াম ইথানয়েটটারে, কইছে সোডিয়াম ইথানয়েট, ওইটা একসাথে লিখলে আসলে ভালো হইতো তোমাদের, তাহলে তোমরা একবারে বুঝতে পারতে। CH3COOH বিক্রিয়া করো, সোডিয়াম ইথানয়েটটা আবার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রি করো, বিক্রি করলে এটাকে কি হচ্ছে, সোডিয়াম কার্বনেট হয়ে যাচ্ছে, NaCO3 সোডিয়াম কার্বনেট। মানে কি এই জায়গায় দুইটা সোডিয়াম, দুইটা একসাথে যুক্ত হচ্ছে, আর এখানে একটা অক্সিজেন, এই দুইটার সাথে যুক্ত হয়ে CO3 তৈরি হচ্ছে, আর এই এইচটা ওই জায়গায় চলে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে এখানে CH4 যোগ সোডিয়াম কার্বনেট। মানে ওই যে অ্যালকেন কি ছিল, অ্যালকেন দিয়েছিলাম
আমরা নিয়েছিলাম হলো ইথেন, সেই ইথেন থেকে আরেকটা অ্যালকেন মিথেনে, মানে একটা ধাপ জাস্ট নিচে যাবে, অ্যালকেন থেকে আমরা একটা ধাপ নিচে যাবে, নিচে যে কি হচ্ছে সেই অ্যালকেন থেকে আমরা আরেকটা অ্যালকেনও নিয়ে আসলাম, সেই অ্যালকেন থেকে আমরা ঘুরে পুরো বাংলাদেশ ঘুরে আবার আমরা অ্যালকেন আসলাম। অর্থাৎ অ্যালকেন থেকে প্রথমে কি বানাইছিলাম ওই জায়গায়, অ্যালকেন থেকে আমরা কি বানাইছিলাম ওখানে, অ্যালকেন থেকে হলো আমরা বানাইছি হলো, অ্যালকেন থেকে বানাইছি ইথাইল প্রথমে ব্রোমাইড, সেই ইথাইল ব্রোমাইড থেকে বানালাম এটা অ্যালকোহল বা ইথানল, সেই ইথানলকে আমরা বানালাম হলো ইথানল, সেই ইথানলকে বানালাম আমরা হলো জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডকে আবার আমরা কি করলাম, জৈব অ্যাসিডটা আবার আমরা বানালাম হলো কি, জৈব অ্যাসিডকে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে বানালাম হলো সোডিয়াম ইথানয়েড, সেই সোডিয়াম ইথানয়েডকে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে আমরা পালাম হলো অ্যালকেন। তার মানে এইটাই হলো জৈব অ্যাসিড, মানে অর্গানিক কেমিস্ট্রি হলো আসলে এই জিনিসটা। আমরা এতক্ষণ যে যত বিক্রিয়া পড়ছি সেই বিক্রিয়ার তো কোনো ইমপ্লিমেন্ট দরকার, ইমপ্লিমেন্ট এমন হবে যে আমারে যা বলবে আমি তাই বানায় ফেলাবো, আমারে যা বলবে পরীক্ষায় বা এক্সাম আমাকে যেইভাবে বলবে আমি সেটাই বানাবো। এক্সাম আমারে বলবে অ্যালকিন দিচ্ছে আমার একটা, মানে একটা ইথিন দিচ্ছে একটা প্রোপিন দিচ্ছে, সেটা থেকে আমারে বলতেছে যে এই অ্যালকিন থেকে এই প্রোপিন থেকে তুমি আমার প্রোপিন বানায়, মানে অন্য যে কোনো জিনিস প্রোপনিক অ্যাসিড বানিয়ে দেখো, বা একটা প্রোপনিক অ্যাসিড দিচ্ছে তুমি আমার বলছে যে এই প্রোপনিক অ্যাসিড থেকে তুমি আমার চাইলে হলে একটা অ্যালকোহল বানায় দেখো, আমারে যেভাবে দিক আমি যেন সেইভাবে ঘুরে আসতে পারি। আমি জাস্ট আমাদের ফ্লোটা মনে রাখতে হবে, আমাদের ফ্লোটা মনে রাখতে হবে, এবং কিছু কিছু জায়গায় এই যে আমাদের সাধারণত 3 রকম বিক্রিয়া করলেই মোটামুটি তোমরা ফলোটা তোমাদের মাথা মধ্যে চলে আসবে। একটা বিক্রিয়া আমি তোমাদের করে দেখালাম যে কিভাবে ঘুরতে হয় পুরো বাংলাদেশটা, কিভাবে ঘুরতে হয়, একটা অ্যালকেন থেকে কি হবে আবার ওই সেম জৈব অ্যাসিড হয়ে আবার অ্যালকেনে প্রস্তুত করে দিলাম, ঠিক আছে। এইবার হলো কি জাস্ট এটাই ঘটনা কি হয় যে একটা যে অ্যালকেন আমরা হলো n=2 এর অ্যালকেন, মানে ইথেন থেকে আসছিলাম সেটা আমরা মিথেনে চলে আসলাম, ঠিক আছে, কিন্তু মেন সে অ্যালকেন থেকে অ্যালকেনে আসলো। এবার আমরা আসি সিকিউ, এটা হলো সেকেন্ডে। দেখি ওইটাই কি করলাম যে ওইটা হলো অ্যালকেন ছিল, অ্যালকেন থেকে সরি হ্যাঁ অ্যালকেন, অ্যালকেন থেকে জৈব অ্যাসিডে গেলাম। এইবার আমরা আসবো কি, এটা হলো অ্যালকিন, এটা কি অ্যালকিন, অ্যালকিন থেকে জৈব অ্যাসিড। এখন অ্যালকিন থেকে জৈব অ্যাসিড কিভাবে যাওয়া যায় সেটা আমরা কি জানি, আমারও ঠিক আসলে খেয়াল নেই। অ্যালকিন থেকে জৈব অ্যাসিড কিভাবে যাওয়া যায়, সহজ একটা পদ্ধতি আছে, সেটা কি, একটা অ্যালকিন আগে লিখতে হবে CH2 ডাবল বন্ড CH2, এটা হলো অ্যালকিন, এর সাথে আমি পানি যোগ করব, অ্যালকিনের সাথে আমি পানি যোগ করলে অ্যালকোহল, আর অ্যালকাইনের সাথে পানি যোগ করলে অ্যালডিহাইড, এরকম মাথায় রাখতে হবে। তাহলে অ্যালকিনের সাথে আমি পানি যোগ করবো, H2 দিলাম, যোগ করার সাথে সাথে কি তৈরি হবে আমাদের, অ্যালকিনের সাথে পানি যোগ করলাম, পানি যোগ করলে কি হবে, CH2 ডবল বন্ড CH2, অ্যালকিনের সাথে পানি যোগ করে কি অ্যালকোহল তো হওয়ার কথা, CH3 বন্ড দেখো CH2 ডাবল বন্ড CH2 এর সাথে পানি যোগ করলাম, তাহলে একটা H আর একটা OH আমাদের দিয়ে যাচ্ছে, তাই তো। এই যে জিনিসটা কি দেখো, জাস্ট বন্ডটা ভেঙে যাবে। এই যে অ্যালকিনের সাথে পানি যোগ করবো, তাহলে একটা কি H আর একটা OH, একটা কি হবে, একটা হলো হাইড্রোজেন একটা হাইড্রোক্সাইড মূলক বেরোয় যাবে, বন্ডটা তো ভাঙবেই, এটা তো ভাঙারই কাজ, কারণ এখানে দুই পাশে যুক্ত হবে তো বন্ড তো ভাঙবেই। এখন এই যে এইচটা একটা এইচ, এই এইচটার কি করতেছি আমরা, আমরা এখানে যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে CH3 হয়ে গেল, বন্ডটা ভেঙে গেল, কারণ একটা যুক্ত হচ্ছে, হাত তো একটা বেশি লাগবে আমাদের, বন্ড ভেঙে যাচ্ছে, বন্ড ভেঙে CH2, এবং তার সাথে কি হচ্ছে আর একটা OH ছিল, সেই OH-টা ওইখানে যুক্ত হচ্ছে, ঠিক আছে। এইখানে একটা ফসফরিক অ্যাসিডের মতো একটা হলো প্রভাবক, আমার যতদূর মনে আছে যে ফসফরিক অ্যাসিড প্রভাবকটা দরকার হয়। এটা তোমরা দেখবা যে অ্যালকিনের যে রাসায়নিক ধর্মতে সেটা আমরা করাইছিলাম এই বিক্রিয়াটা, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, প্রথমে একটা অ্যালকিন নিলাম, তার সাথে পানি যোগ করলাম, যোগ করে কি পেলাম, অ্যালকোহল পেলাম। এবার কি আর করে দেওয়া লাগবে যে জৈব অ্যাসিড কিভাবে তৈরি করব, এবার তো খুবই সহজ, এবার তো সবাই পারবো, জাস্ট একটা লাইনটা আমরা একটু আমাদের একটু সমস্যা ছিল, সেই একটা লাইনটা আমরা করে দিলাম, মাথার মধ্যে নিয়ে চলে আসলাম। এবার জৈব অ্যাসিড যে অ্যালকোহল তার সাথে আবার কি করব, আমরা জারণ করব, জারণ করে K2Cr2O7 যোগ H2SO4, এটা কি পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফুরিক অ্যাসিড দিয়ে কি করে দেবো আমরা, জাস্ট এই যে পানিটুকু একটু চুষে যাবে, এটা অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়,
আমরা জানি যে CH3 বন্ড CHO। অ্যালডিহাইড, সেই অ্যালডিহাইডকে আবার আমরা জারণ করব যে CH3 বন্ড CHO, এর সাথে আবার জারণ করে দেব ভাই একটা। জারণ করে দিলে কি তৈরি হয়ে যাচ্ছে, জারণের আমাদের প্রভাব লাগবে K2Cr2O7 যোগ H2SO4 পটাশিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলে কি হচ্ছে যে CH3 বন্ড COOH মূলক। তাহলে অ্যালকিন ছিল, অ্যালকিন থেকে কি পেলাম আমরা, অ্যালকিন ছিল, অ্যালকিন থেকে অ্যালকোহল পেলাম, ঠিক আছে। অ্যালকিন থেকে জৈব অ্যাসিড, সরি অ্যালকিন থেকে প্রথমে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড পেয়ে গেলাম। পুরোটুকু ক্লিয়ার? ক্লিয়ার হয়ে গেল। তাহলে এইটাও আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এটাও কিন্তু এই যে জিনিসটা, এটাও কিন্তু আমাদের এগুলো কিন্তু জানা লাগবে। এগুলো আমি জাস্ট তোমাদের কমিউনিকেট করে শেখাচ্ছি যে কিভাবে কমিউনিকেট করতে হবে একটা জিনিস থেকে। যদি তোমরা 3 রকম ভাবে করতে পারো তাহলে ইনশাল্লাহ পরীক্ষার এক্সাম হলে কোনো এমন কোনো কোশ্চেন থাকবে না যা তুমি পারবে না। আমরা অ্যালকেন থেকে জৈব অ্যাসিড শিখলাম, অ্যালকিন থেকেও জৈব অ্যাসিড শিখে গেলাম। এইবার আমরা আসবো কি, এটা হলো অ্যালকেন থেকে জৈব অ্যাসিড, ঠিক আছে। খাতায় লিখতে হবে, না লিখতে হবে না, খাতায় লিখতে হবে, ঠিক আছে। খাতায় কিন্তু লেখা লাগবে। এবার আর বাকি কি আছে, অ্যালকাইন। অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড বাকি আছে, এটা তো আরো সহজ। অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড, এটা কি হচ্ছে যে এটা অ্যালকাইন নাও, যে CH ট্রিপল বন্ড CH, এটা একটা অ্যালকাইন, এর সাথে পানি যোগ করো। এর সাথে পানি যোগ করলে কি হবে, পানি যোগ করলে কি হচ্ছে যে এই যে দুইটা H এখানে যোগ হয়ে যাও, আর একটা O এখানে চলে আসে, তাহলে CH3 বন্ড CHO। অ্যালকাইনের সাথে পানি যোগ করলে অ্যালডিহাইড, অ্যালকিনের সাথে পানি যোগ করলে অ্যালকোহল, ঠিক আছে। তাহলে এখানে ছিল আমাদের ইথাইন, ইথাইনের সাথে পানি যোগ করছি, ইথানল তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ইথানল তৈরি হচ্ছে, সেই ইথানল জিনিসটারে যে CH3 বন্ড CHO, এটারে আমি কি করব, CH3 বন্ড CHO এটারে আমি আবার জারণ করব। জারণ করলে আমি, কারণ আমি জৈব অ্যাসিড তৈরি করতে হবে না আমার, তাহলে জারণ করব কি দ্বারা, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 যোগ সালফিউরিক অ্যাসিড। জারণ করলে কি হয়ে যাবে, ইথানোয়িক অ্যাসিড যে CH3 বন্ড COOH মূলক তৈরি হয়ে যাবে, CH3 বন্ড COOH মূলক তৈরি হয়ে যাবে, ঠিক আছে। CH3 বন্ড COOH মূলক তৈরি হয়ে যাবে। এর মাধ্যমে কি হবে যে এটা কি তৈরি হচ্ছে, CH3 বন্ড COOH মূলক তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এটা দিয়ে আমরা প্রথমে ইথাইন ছিল, মানে এটা অ্যালকাইন ছিল, সেই অ্যালকাইন থেকে আমরা কি পেলাম, একটা জৈব অ্যাসিড পেলাম। সেই অ্যালকাইন থেকে আমরা কি পাচ্ছি, একটা জৈব একটা অ্যাসিড পাচ্ছি, ঠিক আছে। খুবই সহজ একটা বিক্রিয়া, খুবই সিম্পল একটা বিক্রিয়া। তাহলে এই দুইটা পর্যন্ত আমাদের কি থাকতে হবে, প্রথমে অ্যালকেন থেকে কি হবে জৈব অ্যাসিড, এটা আমাদের মুখস্থ থাকতে হবে। প্রথম যত কটা বিক্রিয়া আমরা করছি ওই বিক্রিয়াগুলো তো আমাদের মাথায় থাকবে, কিন্তু ওই বিক্রিয়া আসলে কেন করলাম আমরা, কারণ আমরা যেন এই যে কমিউনিকেটটা করতে পারি, কারণ আমাদের এক্সাম হলে কিন্তু এই যে কমিউনিকেট এগুলো পড়বে, যে কিভাবে ঘুরাইতে হবে বিক্রিয়া, এইসব জিনিসগুলো পড়বে। সো আমরা অ্যালকেন থেকে জৈব অ্যাসিড পারলাম, আমরা অ্যালকিন থেকে জৈব অ্যাসিড পারলাম, আমরা অ্যালকাইন থেকেও জৈব অ্যাসিড বানানো পেরে গেলাম। তাহলে মোটামুটি আমরা একটা কমিউনিকেট করে এখন শিখে গেছি, আমরা ঘুরানো শিখে গেছি বর্তমানে। এই জিনিসগুলোকে আমরা ভালোভাবে যত মাথার মধ্যে যত জিনিসটা নিতে পারবো ততটাই আমাদের জন্য ভালো হবে জিনিসটা, ঠিক আছে। এবার আমরা আসি কিছু পলিমারকরণ বিক্রিয়ার দিকে, আমরা একটু নজর দেওয়া যাক। পলিমারকরণ বিক্রিয়া মানে কি, মোনোমার, মোনোমার মানে কি একটা, মোনোমার মানে কি মোনো মানে কি সিঙ্গেল, তাহলে মোনোমার মানে কি একটা, আর পলি মানে কি অনেক। আমরা সব থেকে বেশি যে পলি কথাটা ব্যবহার করি সেটা কি বলতো, পলিথিন। ইথিন মানে, ইথিন হলো একটা মোনোমার, আর পলিথিন হলো সেই ইথিনের পলিমারটা হলো পলিথিন। আমরা যে বাজারে যে পলিথিনটা ব্যবহার করি, পলিথিনের যে পেপারগুলো ব্যবহার করি, সেগুলো সবই কিন্তু এই পলিমার কোনো বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। সেগুলো কিভাবে তৈরি করা হয় যদি তোমার জিজ্ঞেস করে কেউ একজন, কিভাবে তৈরি করি ভাইয়া পলিথিন, আমরা প্রথমে যে ইথিন তো এখানে লেখা আছে যে পলিথিন, তার মানে ইথিন রয়েছে নামের মধ্যেই, তাহলে ইথিন নাও, CH2 ডাবল বন্ড CH2, এটা কি CH2 ডাবল বন্ড CH2 গেল। এখন এই যে পলিথিনটা, এই পলিথিনের মধ্যে আমরা কি করব, আমরা এর কিছুই দেয়া লাগবে না, কোনো কিছু যোগ করা লাগবে না, জাস্ট আমরা কি করব বলতো, আমরা n সংখ্যক ইথিন নেব, n সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র ইথিন, সেটার আমরা 1000 অ্যাটমোস্ফিয়ার চাপ ATM, 1000 অ্যাটমোস্ফিয়ার চাপ, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সামান্য পরিমাণ O2, সামান্য অক্সিজেন দ্বারা যদি এই প্রয়োগগুলো আমরা এটাই ব্যবহার করি,
তাহলে আমরা কি পেয়ে যাবো, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যাব। কি হয়ে যায়, যে CH2 থাকে, বন্ড CH2, দুই পাশের দুইটা বন্ড হলো খুলে যায়, মধ্যের বন্ডটা ভেঙে গেল, সো দুইজনের দুইটা হাত খুলে গেল, খুলে যেয়ে কি হয়ে যায়, এন সংখ্যক তৈরি হয়। এটা কত, এন সংখ্যক, ওইটা হলো পলিথিন, এটা না, এটা ছিল কি ইথিন। আমরা এন সংখ্যক ইথিন নিলাম, থেকে আমাদের তৈরি হলো কি, এন সংখ্যক পলিথিন তৈরি হলো। এটা কি পলিথিন। এটা আমরা কি বিভিন্ন খাবারের প্যাকেট, আমরা বিভিন্ন যত বাংলাদেশের যত কিছু সব জায়গায় কি রয়েছে, পলিথিন আছে। ঠিক আছে, পলিথিনটা কিভাবে তৈরি হচ্ছে, এভাবে তৈরি হচ্ছে। তোমাদের একটা MCQ পড়তে পারে, তোমাদের একটা গ দেখে পড়তে পারে যে পলিথিন কিভাবে তৈরি হচ্ছে। পলিমার কোন বিক্রিয়া সাধারণত আমরা শিখবো তিনটা। ঠিক আছে, তিনটা রয়েছে। পলিমার হলো সাধারণত দুই প্রকার, একটা হলো সংযোজন পলিমার, একটা হলো জুট পলিমার। সংযোজন পলিমার, জুট পলিমার বা ঘনীভবন পলিমার, যেটাই সংযোজন ঘনীভবন। ঠিক আছে, সংযোজন পলিমারের বিক্রিয়া তিনটা। একটা হলো পলিথিন প্রস্তুতি, প্রথমটা গেল, এটা কিন্তু এক্সট্রা, জিনিসগুলো এক্সট্রা করাচ্ছে। ঠিক আছে, পলিথিনের প্রস্তুতি। এবার কি আসছে, এবার হলো পলিপ্রোপিন, পলিপ্রোপেন না, পলিপ্রোপিন। ঠিক আছে, এটা কি হচ্ছে, পলিপ্রোপিনের ক্ষেত্রে কি ছিল, যে প্রোপিন আগে নিতে হবে। ঠিক আছে, এটা প্রোপিন নাও। প্রোপিন যেহেতু মাঝখানে যে কোনো একটা জায়গায় হলো দুইটা বন্ড থাকতে হবে, তাহলে এর হলো দুইটা হাত ছিল, আর তাহলে হাইড্রোজেনের হাত জন্য এর দুইটা হাত, এর হলো একটা, এ হলো প্রোপিন। এই প্রোপিনের সাথে 140 অ্যাটমোস্ফিয়ার চাপ দেব, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেব। 140 অ্যাটমোস্ফিয়ার চাপ, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম। আর কি দেব, টাইটেনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, TiCl2, টাইটেনিয়াম ক্লোরাইড। আর কি দেব, টাইটেনিয়াম ক্লোরাইড দেব। আর দিব হলো টাইটেনিয়াম ক্লোরাইড। তাহলে 140 অ্যাটমোস্ফিয়ার চাপ, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, টাইটেনিয়াম ক্লোরাইড প্রভাবক। এটা ছিল প্রোপিন। প্রোপিনে নিব এন সংখ্যক, এন সংখ্যক প্রোপিন নিব, নিলে আমাদের পলিপ্রোপিন। বা কেমন তৈরি হবে পলিপ্রোপিনটা, যে CH2 বন্ডটা ভেঙে যাবে, একটা মাঝখানে যে ডাবল বন্ড সেটা ভেঙে যায় সবসময়, এখানে CH, আর কি হচ্ছে, যে CH3 গেল, এর সাথে কি হচ্ছে, এন সংখ্যক তৈরি হচ্ছে, তৈরি হয়ে আর এই পাশে দুইটা কি হচ্ছে, হাত হলো ফাঁকা হয়ে যাচ্ছে। দুইটা হাত কি হচ্ছে, দুইটা হাত হলো ফাঁকা হয়ে যাচ্ছে। এটা এইভাবে লেখা যায়, বা আমি এই যে এইভাবে দিতে পারি, যেটা এই দেওয়া হোক, জিনিসটা সেম। ঠিক আছে, এটা এইভাবে দেওয়া যায়, আবার ওই যে CH এর পাশে ব্র্যাকেট দিয়ে তোমাদের বইতে একভাবে লেখা থাকে, ওইটাও দেওয়া যায়। সবগুলোই সেমই জিনিসটা। তাহলে এটা ছিল আমাদের প্রোপিন, প্রোপিন নিলাম। আর এখানে পেলাম কি, পলিপ্রোপিন পেলাম। এটা এটা কি পেলাম, পলিপ্রোপিন। প্রোপিন থেকে কি পেলাম ভাইয়া, পলিপ্রোপিন। তাইলে কি প্রোপিন থেকে কি পেলাম আমরা, পলিপ্রোপিন। প্রোপিন থেকে কি পেলাম, পলিপ্রোপিন। ঠিক আছে, এই জিনিসটা আমাদের যে পলিথিনটা কি হয়, একটু দুর্বল দেখবা, পলিথিনের মধ্যে জিনিসপত্র ঠিকই ধরে, বাট ছিঁড়ে যায় পলিথিন। বাট পলিপ্রোপিনটি কি আর একটু শক্ত, একটু মোটা, দেখবা দড়ি বা প্লাস্টিকের যেসব দড়িগুলো আছে না, সেগুলো সবই হলো আসলে পলিপ্রোপিন ব্যবহার করে তৈরি করা হয়। সেগুলোকে আমাদের তাহলে পলিপ্রোপিনের ব্যবহার কি আমাদের ইয়েতে, পলিপ্রোপিনের ব্যবহার কি আমাদের, যে পলিপ্রোপিনের পরে আমরা এখানে একটা জিনিস নেই, আমরা PVC পাইপটাও তৈরি করে দেখাই। ঠিক আছে, জি, আরেকটা কি বলে নেবো, PVC বা পলিভিনাইল ক্লোরাইড, PVC প্রস্তুতি। আচ্ছা, তোমাদের যে পানির যে হলো ইয়েগুলো আছে না, এখন এই যে পানির যে পাইপগুলা, সেগুলো সবও একটা হলো প্লাস্টিক জাতীয় পদার্থ, সেগুলো কিভাবে তৈরি করা হয়, পলিভিনাইল ক্লোরাইড। মাথায় রাখবা, পলিথিন মানে কি, পলিথিন, দেন হলো পলি ইথিন মানে অনেকগুলো ইথিন, পলিপ্রোপিন মানে, পলিপ্রোপিন মানে কি অনেকগুলো প্রোপিন, পলিভিনাইল ক্লোরাইড মানে কি অনেকগুলো ভিনাইল ক্লোরাইড মিলে তৈরি হয় পলিভিনাইল ক্লোরাইড বা PVC পাইপ। বাজারে গেলে বারবার পলিভিনাইল ক্লোরাইড কেউ বলে না, কি বলে, যে PVC পাইপ দাও, PVC পাইপ দাও, এটা বলে না। কারণ PVC পাইপ কিভাবে প্রস্তুত করা হয়, PVC পাইপ তো প্রস্তুতের জন্য কি লাগবে আমাদের, ভিনাইল ক্লোরাইড লাগবে। ভিনাইল ক্লোরাইড মানে কি, CH2 বন্ড CH ডাবল বন্ড CHCl। ঠিক আছে, CH2 ডাবল বন্ড CHCl, এটা কি আমাদের ভিনাইল ক্লোরাইড।
এটা কত সংখ্যক লাগবে? এন সংখ্যক ভিনাইল ক্লোরাইড লাগবে, ঠিক আছে। এর মধ্যে আমি হলো তাপমাত্রা দিব, ওই সরি চাপ দিব, উচ্চ চাপ, তাপমাত্রা, আর হলো আমাদের প্রভাবক হিসেবে কি জৈব পার অক্সাইড, জৈব পার অক্সাইড। এটা হলো আমাদের কি করব, জৈব পার অক্সাইডটা দিব, ঠিক আছে। তাহলে কি কি দেব? চাপ দিব, তাপ দিব, জৈব পার অক্সাইড দিব। এই জিনিসগুলো আমরা দিব, চাপ দিব, তাপ দিব, জৈব পার অক্সাইড দিব, ঠিক আছে। চাপ, তাপ, জৈব অক্সাইড। এখন এই জিনিসটা যদি আমরা দিয়ে ফেলি, দেওয়ার পরে এই যে এটা কি ছিল, এটা হলো ভিনাইল ক্লোরাইড ছিল। এটা কি ছিল? এটা হলো ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। তাহলে এই ভিনাইল ক্লোরাইডে যদি আমরা এইভাবে হলো চাপ দিই, তাপ দিই এবং জৈব অক্সাইড দ্বারা যদি আমরা বিক্রিয়া করি, তার সাথে বিক্রিয়া করলে এদের এই হাতটা দুটো জাস্ট খুলে যাবে, পলিভিনাইল ক্লোরাইড হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে? যে CH2 ছিল, বন্ড CH, Cl, একটা হাত ফাঁকা, এই একটা হাত ফাঁকা, এই যে এটা কি সংখ্যক হবে? N সংখ্যক। তাহলে এটা হলো ভিনাইল ক্লোরাইড, এটা হলো পলিভিনাইল ক্লোরাইড, এটা হলো পিভিসি পাইপ। এইটাই সেই আমাদের পিভিসি পাইপ তৈরি হয়। তাহলে ঠিক আছে, দেখো ভিনাইল ক্লোরাইড, তার সাথে তাপ দেবো, তাপ দেবো, জৈব অক্সাইড দেবো, দিলে ভিনাইল ক্লোরাইড বা পিভিসি বা হলো পলিভিনাইল ক্লোরাইডটা তৈরি হয়ে যায়। খুবই সহজ জিনিস, খুবই সিম্পল জিনিস। যদি আমরা এই তিনটা পলিমার কোন বিক্রিয়া কয়টা আছে? তিনটা আছে। পলিমার কোন বিক্রিয়া কয়টা আছে ভাইয়া? তিনটা পলিমার কোন বিক্রিয়া মোটামুটি এখানে পাচ্ছে। একটা হলো পলিথিন তৈরি, একটা হলো পলিপ্রোপিন তৈরি, একটা হলো পলিভিনাইল ক্লোরাইড তৈরি, ঠিক আছে। আচ্ছা, এই যে তিনটা যে বিক্রিয়া আমাদের আছে, এই তিনটা বিক্রিয়া থেকে তোমাদের একটা ধরো MCQ হইলেও পড়বে। মিনিমাম সিকিউ তো পড়লে তো ভালো, ঠিক আছে, কিন্তু MCQ হইলেও পড়বে। সো এই তিনটা বিক্রিয়া মাথার মধ্যে একটু ঢুকাই নিতে হবে জিনিসটা। এরপরে আছে জুট পলিমার, ঠিক আছে। সেই পলিমারকরণ বিক্রিয়া কি আছে? আমাদের নাইলন 626 বিক্রিয়া আছে, ঠিক আছে। কিন্তু বিশ্বাস করো খোঁজার কসম, নাইলন 626 আমরা ছোটবেলায় হয়তো আমরা পড়ছি, আমি তোমার মতো আমিও মুখস্থ করছি জিনিসটা, যে কয়টা টেট্রাক্লোরাইড, কয়টা পেন্টাক্লোরাইড, বাট ওইটা মানে আগামী 200 বছরের মধ্যেও বাংলাদেশে কোনোদিন পড়বে না, ঠিক আছে। আগামী 200 বছরের মধ্যেও নাইলন 626 এর বিক্রিয়া পড়বে না। তুমি সর্বোচ্চ কি করবা? যে নাইলন 626 এর যে সংকেতটা রয়েছে, সেই সংকেতটা মুখস্থ করবা, কারণ ওই বিক্রিয়াটা মিনিমাম 2 পৃষ্ঠা বিক্রিয়া। সো ওইটা কোনোদিন পড়বে না আমাদের, আর ওইটা কোনোদিন একটা এসএসসিতে পড়ানোর জিনিস না। কিন্তু তুমি যদি এখন পলিথিন বিক্রিয়া না পারো, তুমি যদি এখন সহজ যে এইসব বিক্রিয়াগুলো সেগুলো যদি না পারো, তুমি যদি হলো অ্যালকেন থেকে তুমি যদি তৈরি না করতে পারো, যে হলো অ্যালকেন থেকে, যে আমি সরি অ্যালকেন থেকে বলছি, তুমি যদি হলো দেখা হলো হলো ইয়ে রয়েছে তোমার হলো ইথেন আছে, ইথেন থেকে তুমি যদি মিথেন তৈরি না করতে পারো, তুমি যদি প্রোপেন থেকে ইথেন না তৈরি করতে পারো, তাহলে তো হবে না। এইগুলো তোমার পারাই লাগবে, কারণ এইগুলোর জন্য তোমার জবাবদিহিতা করা লাগবে, তোমার এক্সামে পড়বে এগুলো অবশ্যই, ঠিক আছে। আর আমাদের কি করবো আমরা? সংযোজন পলিমার, জুট পলিমার থেকে কি তৈরি করবো বলতো? কি পড়বো? ওইখান থেকে আমরা পড়বো হলো সংকেতটা, যে আমাদের এই পলিভিনাইল সরি যে আমাদের হলো নাইলন 626 এর সংকেত কি হবে, দেন অন্যগুলো আছে যেটা, এর সংকেত কি হবে, এগুলো আমাদের পড়বে। বাট তাও যদি হয় তাহলে আমরা ইনশাল্লাহ দেখি করে দেওয়ার চেষ্টা করবো আমরা লাস্টের দিকে যদি আমাদের টাইম থাকে, তাহলে আমরা হলো আবার হলো এই নাইলন 626 এর এটা হলো করবো, ঠিক আছে। কিন্তু এবার আমরা আসি কি পলিমার ও তার ব্যবহার, ঠিক আছে। পলিমার ও তার ব্যবহার। আচ্ছা, এখানে আছে আমরা কি কি দেখো। প্রথমে আসলে পলিথিন। এইটা হলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এমসিকিউর জন্য কেন আমি ইম্পর্টেন্ট বললাম? জিনিসটা কি দেখো, পলিথিন। এই পলিথিন মানে কি? আমাদের মনোমারের সঙ্গে এটা ইথিন থেকে তৈরি হয়েছে পলিথিন। পলিথিন কি করা হয়? পলিমারের ধর্ম যে সহজে কাটা যায় না, টেকসই পদার্থ। এর ব্যবহার কোথায়? মেন ব্যবহার হলো প্লাস্টিক ব্যাগে। মেন ব্যবহারটা কোথায় হচ্ছে? প্লাস্টিক ব্যাগ বা প্লাস্টিক শীটে ব্যবহার করা হয়, ঠিক আছে। পলিপ্রোপিন, এর যে মনোমার সেটা কি আসলে? এর মনোমারটা হলো কি আমাদের প্রোপিন, ঠিক আছে। এটার ব্যবহার কি হবে? আমাদের পলিথিন ধর্ম কি সহজে কাটা যায় না, প্লাস্টিক রশ্মি বা প্লাস্টিক বোতলে তৈরি হয়, ঠিক আছে। এবার হলো পিভিসি পাইপ। পিভিসি পাইপ হলো ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড সব থেকে হলো পলিথিনের তুলনায় কম নমনীয়, মানে নমনীয় না। আসলে পানির পাইপ কি বেঁকানো যাবে? ভাবে বেঁকানো যায় না। এটা কি পানির পাইপ, বিদ্যুৎ অপরিবাহী। তোমাদের মেন হলো ব্যবহারের এখানে পড়বে, ঠিক আছে, মেন যদি কিছু পড়ে। আর এই নাইলন যে 626, এইটার আমি কি পড়তে বললাম তোমাদের? শুধু যে এটা হলো যে অ্যাডিপিক অ্যাসিড আর হলো এই যে ভিনাইল, যে এর সংকেতটা, ঠিক আছে। নাইলন 626 এর মনোমারে কি কি লাগে?
দুইটা হলো জৈব অ্যাসিডের সংকেত টেট্রামিথাইল, দেন হলো আর আমাদের কি একটা অ্যাডিবিক অ্যাসিড। এই যে দুইটা যে সংকেত, এই দুইটা অ্যাসিডের সংকেতটা আমাদের মুখস্থ করা লাগবে জাস্ট। বা অ্যাডিবিক অ্যাসিডের সংকেতটা বেশি পড়ে এমসিকিউ হিসেবে। চকচকে নাইলন কি বলা হতো, চকচকে কৃত্রিম কাপড় এবং রশি দাঁতের ব্রাশ তৈরিতে নাইলনটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা খুবই সহজ জিনিস। এবার আমরা আসি যে জৈব ও অজৈব যৌগের পার্থক্য। এবার আমরা কি পড়বো, জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য। আচ্ছা, আমরা যে এই অধ্যায়টা যে আজকে শেষ করলাম, ঠিক আছে, এই অধ্যায়টা আমরা কি পড়লাম, কতক্ষণ কি জৈব পড়লাম না অজৈব পড়লাম? এই সবটুকু যত যে আমাদের বিক্রিয়া বলো যত কিছু আছে সব কিন্তু অজৈব বিক্রিয়া। ঠিক আছে, অজৈব কিন্তু আসলে আমরা কেউ করি নাই এখানে। অজৈব সর্বোচ্চের মধ্যে কি ব্যবহার করেছি আমরা, কয়েকটা প্রভাবক হয়তো ব্যবহার করতে পারি যেগুলো অজৈব হইতে পারে, কিন্তু তাছাড়া আমাদের সবটুকুই কিন্তু জৈব। এখন কারণ এটার নামই হলো জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে, এখন জৈব আর অজৈব পার্থক্য কি কি রয়েছে, এটা হলো আমাদের কি খদাগের বা এইগুলোর কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা। কি কি পার্থক্য থাকে, সাধারণত জৈব কার্বনে, জৈব যৌগে যে কার্বনে অবশ্যই কি থাকবে, আমাদের হাইড্রোকার্বন থাকবে, মানে অবশ্যই কি থাকবে, কার্বন থাকবে। আর দুই একটা ব্যতিক্রম থাকবে, মাত্র দুই একটা ব্যতিক্রম ছাড়া সাধারণত অজৈব যৌগে কার্বন কখনো থাকে না। তাহলে কি অজৈব যৌগে কার্বন থাকে না, জাস্ট একটা দুইটা ব্যতিক্রম হইতে পারে, বাকি সবগুলোতেই সেম নিয়মটা কার্যকর হবে। যেমন হাইড্রোজেন সালফাইড, এটা একটা অজৈব যৌগ। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড, এটা একটা অজৈব যৌগ। কিন্তু মিথেন, ইথেন, ক্লোরিন, প্রোপেন, এগুলো সব কার্বন থাকবেই, মানে জৈব হইতে গেলে কার্বন থাকতে হবে। এখন জৈব যৌগের বিক্রিয়া হতে সাধারণ অনেক বেশি সময় লাগে। জৈব যৌগের যে বিক্রিয়াগুলো সেগুলো অনেক বেশি সময় লাগে, কিন্তু অজৈব যৌগের যে বিক্রিয়া হইতে সাধারণত অনেক কম সময় লাগে, এখানে সময় লাগে না বললেই চলে। ঠিক আছে, এবার 3 নম্বর কি হচ্ছে যে জৈব যে যৌগসমূহ সাধারণত সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়। জৈব যে যৌগসমূহ কি হয়, সমযোজী যৌগের মাধ্যমে, সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হবে জৈব যৌগটা। আর অজৈব যে যৌগটা সেটা হলো কি হচ্ছে আয়নিকও হইতে পারে, সমযোজীও হইতে পারে, যেটা হচ্ছে পারে। অজৈব কি হইতে পারে, আয়নিকও হইতে পারে, সমযোজীও হইতে পারে। তাহলে দুই রকম বিক্রিয়া সাধারণত দেখা যাইতে পারে অজৈব যে যৌগ। ঠিক আছে, আর জৈব যৌগ অলওয়েজ কি থাকবে, জৈব যৌগ অলওয়েজ হলো আয়নিক যৌগের মাধ্যমে তৈরি হবে। এরপরে আমরা তোমাদের দেখি একটা হলো সৃজনশীল বা সিকিউ কেমন টাইপ হইতে পারে, জাস্ট একটা বেসিক ধারণা, হয়তো এরপরে আমরা সিকিউ নিয়ে আরো ক্লাস নিব। তাহলে আমরা কি বলছিলাম যে বোর্ড কোশ্চেন গুলো আমরা যদি একবার একটা দেখতে পারতাম তাহলে বুঝলাম যে কেমন কোশ্চেন হইতে পারে, তাই না? তোমাদের তো সবকিছু শেখানো শেষ, এখন একটা বোর্ড কোশ্চেন আমি মোটামুটি পাইছি, পাওয়া গেছে। এটা হলো আমরা কি করবো, এখন একটু সলভ করে দেখবো যে আসলে কেমন হইতে পারে। এই বোর্ডটার কোশ্চেনটা হলো তোমার হলো ইয়ের দিকের, এটা একটা ডেমো কোশ্চেন টাইপের, তোমাদের রেসিডেন্সিয়াল মডেল কলেজের একটা কোশ্চেন ছিল এটা। এটা দেখি যে এটা কোশ্চেনটা কি বানাইছে, কোশ্চেনটাকে লিখলাম আমি। ঠিক আছে, এই কোশ্চেনটা জাস্ট আমরা একটা স্বল্প সময়ের মধ্যে সলভ করবো একদম তাড়াতাড়ি। যে 5 নাম্বার কোশ্চেন রয়েছে, কোশ্চেনটা কি যে 1 নাম্বার দেওয়া রয়েছে যে C2H2H4, 2 নাম্বার হলো CH3 বন্ড CH2OH। ঠিক আছে, 3 নাম্বার হলো CH3 বন্ড COOH। আচ্ছা, এখন এখানে আমরা ক আর খ আমরা করলাম না। ঠিক আছে, আমরা হলো গ দাগে দেখি কি কোশ্চেন আছে। গ নম্বরে বলতেছে যে কি 2 নং হতে 3 নং যৌগের প্রস্তুতিটা ব্যাখ্যা করো। গ নম্বরে বলতেছে কি 2 নং থেকে 3 নং এর প্রস্তুতি, এর প্রস্তুতি ব্যাখ্যা করো। ঠিক আছে, ব্যাখ্যা করো। গেল, তাহলে 2 নং থেকে 3 নং এর প্রস্তুতি ব্যাখ্যা করো, এরকম একটা কোশ্চেন আছে। আর একটা কোশ্চেন আছে কি 1 নং থেকে 3 নং এর প্রস্তুতি করা সম্ভব কিনা। ঠিক আছে, তাহলে আরেকটা কি বলছে, ঘ দাগের কোশ্চেনটা হলো কি 1 নম্বর থেকে 3 নং। আচ্ছা, ঠিক আছে, এই হলো আমাদের একটা, ধরো একটা ডেমো একটা কোশ্চেন, যে এরকম টাইপের কোশ্চেনই সাধারণত পড়বে। হয়তো হয়তো এর সাথে আরো অন্য অন্য আরো টাইপের যোগ আছে, তোমরা হলো গাইড সলভ করলে তোমরা পাবা। বাট কোশ্চেনটা দেখো যে গ নাম্বার কি বলছে 2 থেকে 3 নং। এখন আমরা দেখবো 2 নং কি আসলে। 2 নং দেখো, 2 নং এর লাস্টে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যে OH আছে, এখানে কি CH3 CH2OH, CH3 CH2OH, মানে এটা অ্যালকোহল। তাহলে 2 নং থেকে 3 নং অ্যালকোহল থেকে
আমাদের কি জৈব অ্যাসিড, এখানে লাস্টে কি আছে বন্ডে সি ডাবল এইচ মূলক আছে, তাই 2 নং থেকে 3 নং, অর্থাৎ আমরা কি একটা অ্যালকোহল, এটা কি ধরনের অ্যালকোহল, কার্বন আছে 2টা, তাহলে ইথানল, ইথানল থেকে কি রয়েছে 2টা কার্বন আছে, তাহলে ইথানোয়িক অ্যাসিড, তাহলে ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড। আমরা তাহলে কি করব, এর উত্তর কিভাবে দিব, গ নাম্বার লিখি যে 2 নং থেকে 3 নম্বর প্রস্তুতি থেকে 3 নং, 3 নং এর প্রস্তুতি লিখবো আমরা, ঠিক আছে। প্রথমে কি দিয়ে রাখবো, যে আমরা প্রথমে এটার আগে শনাক্ত করতে হবে যে 2 নম্বর জিনিসটা কি, সেটা শনাক্ত করতে হয় আমাদের এই কোশ্চেন গুলাই। তাহলে 2 নম্বর ইজিক্যাল টু কি রয়েছে, এটা ইথানল, ঠিক আছে, ইথানল রয়েছে। আর 3 নম্বর জিনিসটা কি বলতেছি আমরা, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। একটা হলো ইথানল আর একটা হলো ইথানোয়িক অ্যাসিড, এই দুইটা হলো 2 রকম জিনিস। এখন ইথানল যে জিনিসটা, মানে আমাদের 2 নম্বর যে জিনিসটা, সেটা হলো কি, যে একটা হলো ইথানল আর একটা কি ইথানোয়িক অ্যাসিড। ইথানল কি হচ্ছে, যে CH3 বন্ড CH2 বন্ড OH, এটা থেকে আমি ইথানোয়িক অ্যাসিড কিভাবে তৈরি করব। আমরা জানি যে অ্যালকোহলকে জারণ করলে কি হয়, অ্যালডিহাইড পাওয়া যায়। একটু আগে বললাম তোমাদেরকে এই জিনিসগুলা, একটু আগেও তোমাদেরকে কি করেছি বলেছি কিন্তু জিনিসটা, কিন্তু এটা হলো আমাদের কোশ্চেন এমন ভাবে পড়ে, সেটা আমি জাস্ট দেখালাম, একটা ডেমো কোশ্চেন তোমাদের, K2Cr2O7 যোগ সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা ছিল ইথানল, এর সাথে আমি একটা জাইমন অক্সিজেন দিলাম, জাইমন অক্সিজেন দেওয়ার পরে এই প্রভাবক দেওয়ার পরে আমাদের কি তৈরি হবে, যে CH3 বন্ড CHO, ইথানল তৈরি হয়ে যাবে। এখানে যে এই যে এইটুক পানি, এই পানিটুকু হলো আমাদের সালফিউরিক অ্যাসিড খেয়ে ফেলে দেয়, আর বাকি একটা অক্সিজেন এখানে যুক্ত হয়ে যায়, ঠিক আছে। বাকি এখানে যে ইথানলটা তৈরি হলো, অর্থাৎ কি CH3 বন্ড CHO, এই জিনিসটা কি হচ্ছে, এখানে আবার জারণ প্রক্রিয়া আমরা বিবেচনা করব, করার পর আমরা কি করবো, এখানে আবার হলো K2Cr2O7 যোগ সালফিউরিক অ্যাসিড H2SO4 দিলাম, দিলে এখানে এই যে আমাদের ইথানল, তার সাথে আবার হলো অক্সিজেন যোগ হইলো, যোগে কি তৈরি হলো, এখানে ইথানোয়িক অ্যাসিড তৈরি হলো, মানে CH3 বন্ড COOH, এখানে আবার কি হলো, ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি ছিল, তাহলে 2 নম্বর থেকে আমরা 2 নম্বর ছিল হলো একটা ইথানল, সেখান থেকে আমরা একটা আমাদের ইথানোয়িক অ্যাসিড, 3 নম্বর বিক্রিয়াটা দেখো, 3 নম্বরটা আর এটা 2 নম্বর, সো 2 নম্বর আর 3 নম্বর আমরা সেম পেলাম, এটা হলো গ দাগ আমাদের শেষ। এবার আমরা আসি যে ঘ দাগে কি বলতেছিল কোশ্চেনটাই, ঘ দাগে বলছে কি, যে ঘ দাগে 1 নং থেকে 3 নং এর প্রস্তুতি সম্ভব কিনা। 1 নং হলো এইটা, 3 নম্বর হলো এইটা, ঠিক আছে। তাহলে 1 নম্বর থেকে 3 নম্বর, 1 নম্বর জিনিসটাকে দেখি আমরা কি, এখানে এখানে 2 মানে সি যদি এন ধরি, H2n হচ্ছে, মানে 2 দুগুণে 4, তাহলে CnH2n, CnH2n এবার আমরা মাথায় খাটাবো যে CnH2n কি আসলে একটা অ্যালকিন, CnH2n কি আসলে একটা অ্যালকিন। তাহলে এখানে বলছে যে 1 নম্বর থেকে 3 নম্বর, অর্থাৎ এটা অ্যালকিন থেকে, এটা কি বলছে একটা জৈব অ্যাসিড, তাহলে এটা অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি সম্ভব কিনা, সেটা আমরা এখন দেখব। সেটা কিন্তু আমরা একটু আগে করেছি, তোমাদেরকে আরেকবার রিভিশন দিয়ে দেবো সেটাও, যে অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুতি সম্ভব কিনা। ওখানে অ্যালকিন ছিল কি, এখানে তাহলে আমার এখানে 2 নম্বর, এখানে সরি, এখানে 1 নম্বর ইজিক্যাল টু কি ছিল, C2H4, C2H4, এটার নাম কি, এটা এইভাবে লেখা যায় যে এটা কিভাবে লিখি বলো তো আমরা, এটা লিখি হলো যে কার্বন, কার্বন বন্ড হাইড্রোজেন, হাইড্রোজেন, এটা কি, এটা হলো ইথিন, এটা কি হ্যাঁ, এটা হলো ইথিন, এটা কি, এটা হলো ইথিন, ঠিক আছে। তাহলে এই যে C2H4 এটা ইথিন, তাহলে ইথিন থেকে এবার আমরা কি তৈরি করবো, ইথানোয়িক অ্যাসিড তৈরি করবো। তাহলে 2 নম্বরটা কি, 2 নম্বরটা আমরা প্রস্তুত করবো কোনটা, কেমন, 2 নম্বরটা কেমন আমরা দেখি, CH3 বন্ড COOH, এটা হলো আমাদের 2 নম্বরটা, তাহলে ওইটা হলো অ্যালকিন, এটা হলো 2 নম্বরটা হলো মানে আমাদের হলো ইথানোয়িক অ্যাসিড। তাহলে ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড কিভাবে তৈরি করা যায় সেভাবে আমরা লিখি, যে প্রথমে ইথিন, মনে করে দেখো, ইথিনের সাথে আমি কি বলছি, যে কোনো অ্যালকিনের সাথে যদি আমি পানি যোগ করি তাহলে কি তৈরি হয়, আমাদের অ্যালডিহাইড তৈরি হয়। যে কোনো অ্যালকিনের সাথে আমি পানি যোগ করলে কি তৈরি হয়, ওই অ্যালকোহল তৈরি হয়। তাহলে অ্যালকিনের সাথে পানি যোগ করলে যদি অ্যালকোহল তৈরি হয়, তাহলে আরো সহজ, যে অ্যালকিন নেও, যে CH2 ডাবল বন্ড CH2, এর সাথে পানি যোগ করে দাও, H2O পানি যোগ করো,
পানি যোগ করলে কি হচ্ছে, কিছু প্রভাবক আছে ফসফেট, আমাদের মনে হয় ফসফেট প্রভাবক দেয় ওইখানে, ওটা একবার দেখে নিবা। দেখে নিয়ে কি করবা, এখানে দেখো এই যে হলো এইচটা এখানে আসলো, কি তৈরি হচ্ছে আমাদের অ্যালডিহাইড তৈরি হচ্ছে, তাই না? কি তৈরি হচ্ছে ভাইয়া, অ্যালডিহাইড তৈরি হচ্ছে, একটা এইচ নাও একটা ওএইচ নাও, ঠিক আছে, ভাঙা ফেলা দাও। দেন তাহলে কি এখানে সিএইচ থ্রি বন্ড, ও সরি মানে আমাদের কি এখানে তাহলে ইথিন বা অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি হবে, তাই না? তাহলে এখানে কি হচ্ছে, একটা এইচ একটা ওএইচ, তাহলে সিএইচ থ্রি দিয়ে দিলাম, এখানে কি সিএইচ টু হয়ে গেল, বন্ড ও এইচ, দেখো কি তৈরি হলো, এইচ আর ওএইচ ভেঙে গেল, এইচ আর ওএইচ কিভাবে ভাঙে গেল, তারপর সেই এইচটা কি হচ্ছে আমাদের সিএইচ টু সাথে যুক্ত হচ্ছে, আর এখানে বন্ডটা ভেঙে যাচ্ছে, ভেঙে যাওয়ার পরে এই হাতে কি হচ্ছে আবার যে ওএইচটা ছিল সেটা যুক্ত হচ্ছে। তাহলে এটা ছিল হলো ইথিন, ইথিন এটা হলো ইথানল, ইথিন ইথানল। তারপর এই যে ইথানলটা রয়েছে সেই ইথানলের সাথে আবার আমরা কি যোগ করব, আবার হলো সেই সেম জিনিসটা আমরা করব, যেমন ইথিনের সাথে ইথানল ছিল, অর্থাৎ সিএইচ থ্রি বন্ড সিএইচ টু ও এইচ, তার সাথে আমরা কি করব, তার সাথে আমরা যোগ করব হলো আবার সেই ডায়মন্ড অক্সাইড, প্রভাবকটা আমি লিখলাম না, আচ্ছা লিখে দিই তাহলে আবার ভুলে যাবো, কে টু সি টু ও সেভেন যোগ এইচ টু এসও ফোর, যোগ করে কি হচ্ছে, এটা কি হচ্ছে দেখো, এই যে যে ডায়মন্ড অক্সাইড যে জিনিসটা, এই ডায়মন্ড অক্সাইডটা কি হচ্ছে আমাদের, পানিটুকু উঠে যাচ্ছে, ডায়মন্ড অক্সাইডটা যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ সিএইচ থ্রি বন্ড সিএইচও তৈরি হচ্ছে, আর এটা একটা অ্যালডিহাইড তৈরি হচ্ছে। দেন সিএইচ থ্রি বন্ড সিএইচও এর সাথে আবার একটা ডায়মন্ড অক্সাইড যোগ হচ্ছে, আবার একটা ডায়মন্ড অক্সাইড যোগ করে কি হচ্ছে, এখানেও সেই কে টু সি টু ও সেভেন যোগ পানি, ওই সরি এইচ টু এসও ফোর, কে টু সি টু ও সেভেন যোগ এইচ টু এসও ফোর দিলে কি হচ্ছে, এই যে এখানে এই যে অক্সিজেনটা ছিল, এই অক্সিজেনটা এখানে এসে যুক্ত হচ্ছে, অর্থাৎ সেই সিএইচ থ্রি বন্ড সি ডাবল ও এইচ, সিএইচ থ্রি বন্ড সি ডাবল ও এইচ যুক্ত হচ্ছে, অর্থাৎ সিএইচ থ্রি বন্ড সি ডাবল ও এইচ যুক্ত হচ্ছে। তাহলে কি হচ্ছে দেখো, এটার কত নম্বর ছিল, এটা হলো 3 নম্বর, কি হলো এটা কি হচ্ছে, এটা হলো 3 নম্বর সেই, আর এর আগে যে ইথিনটা ছিল সেটা হলো 1 নম্বর, দেখলা? তাহলে জৈব যৌগের যে কোনো সিকিউ সলভ করা খুবই সহজ, জাস্ট আমরা এখন পারবো আসলেই, আমরা এখন জাস্ট হলো নিজে যদি একটু নিজের মতো করে একটু পড়ি, নিজে যদি একটু হলো সুন্দর মতো করে আমরা ইয়ে করতে পারি, দেখতে পারি, তাহলে আমরা পারবো। এটা অস্বাভাবিক কিছু না, কঠিনও কিছু না, আমরা খুব সহজেই আসলে কিন্তু এটা কি বের করতে পারবো। যদি কোনো সমস্যা থাকে আরেকবার দেখো। তাহলে এবার আমরা একটু রিভিশন দেবো জিনিসটা, আমরা রিভিশন দেবো কিসের বলতো, আমরা রিভিশন দিব হলো যে আজকে এইটুক পর্যন্ত কি পড়লাম, এবং এই ক্লাসের মাধ্যমেই কিন্তু আমাদের হলো যে জৈব যৌগের যে ক্লাসটা বা অর্গানিক কেমিস্ট্রি যে ক্লাস, সেগুলো হলো এই আজকের এইটার মাধ্যমে শেষ হয়ে যাবে। তারপরে তোমাদের হলো হয়তো আপলোড হয়ে যাবে ইউটিউবে, দেন তোমরা কোর্সে করতে পারবা। তোমাদের সমস্যা থাকবে জানি, সমস্যা থাকলে সেগুলো হলো সলভ করতে হবে, সেগুলার যদি খুব বড় সমস্যা হয় তোমরা হলো কমেন্ট করবা, ডাইরেক্ট আমরা অ্যান্সার দিব অবশ্যই। আর না হলে কি করবা, এইগুলো যখন আমাদের বই সম্পর্কে একটা আয়ত্ত চলে আসবে, তখন আমাদের একটা মানে এক্সামে ভালো রেজাল্ট করতে গেলে আমাদের কিন্তু সিকিউ সলভ করতে হবে। আমরা প্রিভিয়াস যত বোর্ড আছে সেই বোর্ডগুলো সিকিউগুলো সলভ করবো। তারপরে এখন দেখি যে আজকে কি কি পড়লাম আমরা, তাহলে এখন কি পড়লাম আমরা তাই দেখি। আমরা আজকে পড়লাম কি জৈব যৌগ, তাই না? ওই জৈব যৌগের কি পড়লাম আমরা আজকে, হলো জৈব অ্যাসিড সম্পর্কে পড়লাম। প্রথমে আসি, জৈব অ্যাসিডের সাধারণ একটা সংকেত লাগবে, সেই সাধারণ সংকেতটা সবসময় মূলক কি থাকবে, সি ডাবল ও এইচ মূলক থাকবে। সাধারণ সংকেতের মূলক সবসময় কি থাকবে, সি ডাবল ও এইচ মূলক থাকবে, ঠিক আছে? এবং সিএন এইচ টু এন প্লাস অন ইন্টু বন্ড সি ডাবল এইচ মূলক, ঠিক আছে? এখন এই যে সি ডাবল এইচ মূলক, সি ডাবল এইচ মূলক, এখন এই সি ডাবল এইচ যে মূলকটা যদি থাকে তাহলে আমরা কি বলবো, তারে জৈব অ্যাসিড বলবো। এখন এই যে জৈব অ্যাসিডটা যদি আমরা এন ইজিক্যাল টু 1 হয় একরকম, এন ইজিক্যাল টু 2 হয় তাহলে এখানে হলো 2 দিয়ে একরকম হবে, এন ইজিক্যাল টু 3 হয় তাহলে একরকম হবে, এন ইজিক্যাল টু 4 হয় তাহলে একরকম হবে। এইভাবে আসলে কিন্তু এটা হলো ঘটতে থাকবে জিনিসটা, ঠিক আছে? তাহলে এন এর উপরে ভিত্তি করে মানটাও কি হবে, পরিবর্তন হতে থাকবে। জিনিসটা আমরা দেখি এবার, এইগুলো তো আমরা করলাম, এই জিনিসগুলো এইভাবে ডাইরেক্ট লেখা যায়, বা এইগুলো বাদেও আমরা এইভাবেও লিখতে পারি জিনিসগুলো, সংকেতগুলো। নেক্সটে যাই যে নামকরণটা কি হবে। নামকরণটা হলো মিথানোয়িক, ইথানোয়িক, প্রোপনোয়িক, বিউটানোয়িক, পেন্টানোয়িক, হেক্সানোয়িক, ঠিক আছে? নানান রকম নামকরণ এটা হয়। কারণ কি, বেসিক যে নামটা
সেই বেসিক নামের পরে জাস্ট হলো অয়িক যুক্ত হয়। বেসিক নামের পরে কি যুক্ত হয়? অয়িক, অ রস্যই অন্তঃস্থ ক, অয়িক যুক্ত হয়। ঠিক আছে, এবার আমরা যাই যে আমরা আজকে মানে পুরো যে নাম এই যে গত 3টা ক্লাসের সহ আজকে যে 4টা ক্লাসের, এই 4টা ক্লাস আমরা কি কি নামকরণ পাইছি? আমরা হলো অ্যালকেনে পাইছি হলো ইথেন, মানে এন যুক্ত হয়েছে। অ্যালকিনে পেয়েছে হলো ইথিন, মানে ইন যুক্ত হয়েছে। অ্যালকাইনে পাইছে হলো ইথাইন, মানে আইন যুক্ত হয়েছে। এবং অ্যালকোহলে পেয়েছে হলো ইথানল, মানে আনল যুক্ত হয়েছে। ডিহাইডে পেয়েছে হলো ইথানল, মানে ন্যাল যুক্ত হয়েছে। জৈব অ্যাসিডে পেয়েছে হলো ইথানয়িক, মানে অয়িক যুক্ত হয়েছে। ঠিক আছে, এইগুলো হলো সব যুক্ত হয়েছে আমাদের আজকে। এবার আমরা আসি যে প্রস্তুতি। এবার আমরা আসি কি প্রস্তুতি, যে প্রস্তুতিটা কি হবে, যে ইথানল, ইথানল থেকে কি কি হয়? ইথানল থেকে আমরা হলো প্রস্তুত করা যায়, কি প্রস্তুত করা যায়? ইথানোয়িক অ্যাসিড তৈরি করা যায়। আমাদের বইয়ের এখানে দেখলেই দেখতে পাবো যে ইথানল, তার সাথে আমরা একটা জাস্ট জাইমেন অক্সিজেন যোগ করি, আমাদের জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে এবং আমরা কি পেয়ে যাই, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ইথানোয়িক যে অ্যাসিডটা বা জৈব অ্যাসিডটা পেয়ে যাই। এখানে আমি জাস্ট হলো সেকেন্ডটা দিয়ে করা হয়েছে, তুমি এখানে থার্ড যে কোনো দিয়ে করবা। দেখো এইগুলোর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এইগুলো কি, যে CH3 বন্ড একটা CH2 করে বাড়তেছে, জাস্ট CH, আমরা যদি এখানে প্রোপানল দিতাম তাহলে কি হইতো, যে CH3 বন্ড CH2 বন্ড CHO, তাহলে ওইখানেও তো আসলে জাস্ট শুধু এখানে একটা অক্সিজেন বসতো, আর কিছুই না। জিনিস খুবই সেম, সবকিছুই সেম, নিয়মও সেম, শুধুমাত্র তুমি জাস্ট একটা কিছু একটা পরিবর্তন, হয়তো একটা কি একটা মূলক হলো বাড়বে, যে মাঝখান থেকে একটা CH2 বেশি হচ্ছে, নামটা সেজন্য বড় হচ্ছে। ঠিক আছে, এইটুক জিনিস, কিন্তু বেশি কিছু না। এবার আমরা আসি নেক্সটে, যে এখানে আমরা আচ্ছা এখানে করছিলাম আমরা যে বড় একটা দিয়ে যে পেন্টানল, এখানে দেখো যে একটা এইখানে যদি CH2 আরেকটা বড় হয়ে যায় তাহলে এখানে হেক্সানল হয়ে যাবে, বা একটা যদি কম হয়ে যায় তাহলে এখানে বিউটানাইল হয়ে যাবে। খুবই সহজ জিনিস, এটারে বিউটানাইল করে দেয় কিছুই না। ধরো এই যে পেন্টানল আছে, একটা আমি এখানে কইছে মুছে দিলাম, এখান থেকে আমি একটা CH2 মুছে দিলাম, আবার এইখান থেকেও একটা CH2 মুছে দিলাম। ঠিক আছে, মুছে দেওয়ার পরই এটার নাম কি হয়ে গেল? এটার নাম তখন কি আর পেন্টানল থাকলো বা পেন্টানোয়িক অ্যাসিড থাকলো? এটার নাম হয়ে গেল তখন কি হয়ে গেল? এটার নাম হয়ে গেল বিউটানল। এটার নাম কি হয়ে গেল? বিউটানল। আর উপরেটার নাম কি হয়ে গেল? বিউটানোয়িক অ্যাসিড। বিউটানল, আর নিচে এটার নাম কি হয়ে গেল? বিউটানিক অ্যাসিড। তাহলে দেখলে কত সহজে নামগুলো চেঞ্জ হয়। আসলে নামগুলো দেখছো যে কত সহজে চেঞ্জ হয়ে যায়, জাস্ট একটা মূলকের তফাতের কারণে। এবার আমরা একটা রাসায়নিক ধর্ম পড়বো। এই রাসায়নিক ধর্মটা কেন ইম্পর্টেন্ট সেটা আমরা বলি জিনিসটা, যে এই রাসায়নিক ধর্মটা যে হলো আমাদের জৈব অ্যাসিড, সেই জৈব অ্যাসিডের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করা হয় তাহলে আমাদের হলো একটা পাওয়া যাবে, তোমার হলো লবণ পাওয়া যায়। যে সোডিয়াম, যে ইথানোয়িক অ্যাসিড যদি নিই তাহলে সোডিয়াম ইথানোয়েট লবণ পাওয়া যাবে। যদি প্রোপানোয়িক অ্যাসিড নিই তাহলে সোডিয়াম প্রোপানোয়েট লবণ পাওয়া যাবে। যদি বিউটানোয়িক অ্যাসিড নিই তাহলে সোডিয়াম বিউটানোয়েট লবণ পাওয়া যাবে। পেন্টানোয়িক অ্যাসিড নিলে সোডিয়াম পেন্টানোয়েট লবণ পাওয়া যাবে। এইরকম নানান রকম লবণ আমরা পাচ্ছি এখানে দেখো। এখন এই লবণটা কেন আমাদের গুরুত্বপূর্ণ? কারণ আমরা হলো যখন অ্যালকেনের প্রস্তুতি যখন আমরা করছিলাম, অ্যালকেনের প্রস্তুতি মানে ফার্স্ট ক্লাসে আমরা ওইটাই প্রথম বিক্রিয়াটা আমাদের কি ছিল একদম, যে লবণ সোডিয়াম ইথানোয়েট থেকে প্রস্তুত করা যায়, যে সোডিয়াম ইথানোয়েটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দিলেই কি হয়ে যায়, আমাদের একটা অ্যালকেন প্রস্তুত করা যায়। সোডিয়াম ইথানোয়েট মানে এই যে জৈব অ্যাসিড। তাহলে আমরা কি পড়লাম দেখো, এইখানে ছিল হলো প্রথম ক্লাসের অ্যালকেনটা, অ্যালকেনের পরে অ্যালকিন আসলো, অ্যালকিনের পরে হলো অ্যালকাইন আসলো, অ্যালকাইনের পরে আসলো কি অ্যালকোহল, অ্যালকোহলের পরে আসলো হলো অ্যালডিহাইড, অ্যালডিহাইডের পরে আসলো একটা জৈব অ্যাসিড, সেই জৈব অ্যাসিড থেকে আবার আমরা অ্যালকেন। মানে ঘুরতেছে জিনিসটা, মাথার মধ্যে ঘোরাও জিনিসটা, যে প্রথমে একটা ভাবে কি হচ্ছে সেম জিনিসটা আমরা পাচ্ছি, আমরা যে ইচ্ছা আমরা যা ইচ্ছা তৈরি করতে পারবো একটা জিনিস থেকে। এটা আমাদের উপরে নির্ভর করবে যে আমরা কি তৈরি করতে চাই। তাইলে জৈব অ্যাসিডের এত পরিমাণ নাড়াচাড়া করতে হবে যেন আমরা দেখলেই বলতে পারি যে এখান থেকে আমি কি কি তৈরি করব আমার ইচ্ছা মতো, সেটা আমাদের উপরে। ঠিক আছে, তাহলে এই যে এখন ইথানোয়িক অ্যাসিড ছিল বা একটা জৈব অ্যাসিড ছিল, সেই ইথানোয়িক অ্যাসিড থেকে আবার আমি অ্যালকেন তৈরি করে ফেলতেছি খুবই সহজে। সেই তার কিভাবে তৈরি করছে, যে একটা ইথানোয়িক অ্যাসিড থেকে তার আমরা লবণ তৈরি করতে প্রথমে সোডিয়াম ইথানোয়েট, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, পরে আবার সেই সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যদি লবণটা করা হয় তাহলে সোডিয়াম ইথানোয়েট কি হচ্ছে NaCO3, সোডিয়াম কার্বনেট NaCO3 সোডিয়াম কার্বনেট। আর হলো আমাদের যে এখানে বাকিটুকু কি থাকছে, একটা হাইড্রোজেন বাকি থাকছে, সেই হাইড্রোজেনটা এখানে আসতেছে, এসে কি হচ্ছে একটা মিথেন তৈরি হচ্ছে। এখানে মানে গুরুত্ব দেওয়ার বিষয় হলো এইটাই
যে এখানে জাস্ট একটা কার্বনের সংখ্যা কমে যাচ্ছে, যেমন এখানে ইথেন ছিল, ইথেন থেকে আমরা তৈরি করতেছি মিথেন। ঠিক আছে, এটাই হলো জাস্ট গুরুত্ব দেওয়ার বিষয়, এটা মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে এই জিনিসটা ভাইয়া। ঠিক আছে, এবার আসলে আরো কিছু রাসায়নিক ধর্ম আছে। রাসায়নিক ধর্ম আরেকটা কি রয়েছে, আমাদের যে কোনো এই যে জৈব অ্যাসিডটা, এই জৈব অ্যাসিডের 6 থেকে 10% বা 4 থেকে 6%, যেটা তোমাদের বইতে আছে, এর হলো যে জলীয় যে দ্রবণটা সেটা হলো ভিনেগার। এখন ভিনেগারটা হলো কি একটু তেতো রসাযুক্ত, লেবুর রস আর ভিনেগার কিন্তু সেম জিনিস বলা যায়। ঠিক আছে, এটা কাজ কি, এদের মেন কাজ হলো ব্যাকটেরিয়াকে মেরে ফেলা, এদের মেন কাজ ব্যাকটেরিয়াকে মেরে ফেলা, খাবারের স্বাদ বৃদ্ধি করা। এটার কারণ কি, খাবারের স্বাদ বৃদ্ধি করা, ব্যাকটেরিয়াকে মেরে ফেলা। ব্যাকটেরিয়া মেরে গেলে কি হয়ে যাবে, তাহলে আমাদের যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো কি হবে, বেশি দিন আমরা সংরক্ষণ করতে পারবো, অনেকক্ষণ পর্যন্ত আমরা খাবারগুলো খাইতে পারবো। এবং সেই জন্য কি হচ্ছে, আচার তৈরিতে ভিনেগার ব্যবহার করা হয়, লেবুর রস ব্যবহার করা হয়। এখন এই লেবুর রসের মধ্যে কি থাকে, জৈব অ্যাসিড থাকে। এখন এই জৈব অ্যাসিডটা যখন পানি পাই তখন সেই জৈব অ্যাসিডটা কি হয়ে যায়, H+ আর CH3CO-, একটা ধনাত্মক আয়নে একটা ঋণাত্মক আয়নে পরিণত হয়ে যায়। ধনাত্মক আয়ন মানে কি, একটা প্রোটনে পরিণত হয়। এখন এই যে প্রোটন বা H+, এই যে প্রোটন বা H+, এই H+টা কি করে, যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াকে কি করে, মৃত ব্যাকটেরিয়াতে পরিণত করে। সেই ব্যাকটেরিয়া কি করে, মৃত ব্যাকটেরিয়াতে পরিণত করে। এর মাধ্যমে কি হয়, খাবার আমরা অনেকক্ষণ ধরে সংরক্ষণ করতে পারি। এর মাধ্যমে কি করি, খাবারগুলোকে আমরা কি করতে পারি, সংরক্ষণ করতে পারি। ঠিক আছে, এর মাধ্যমে আমরা যে খাবারগুলো আমাদের ছিল সেই খাবারগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি। আচ্ছা, এরপরে একটা কি যাই, এগুলো রাসায়নিক ধর্ম গেল। এরপরে আমরা হলো মেন যে কমিউনিটিং একটা জিনিস, যেগুলো আমাদের সিকিউ হিসেবে পড়বে, যেগুলো হলো আমরা এত পর্যন্ত যত বিক্রিয়া শিখছি সেগুলো সবগুলো সমন্বয়ে গঠিত। সেইগুলো কি, যে অ্যালকেন থেকে আমি জৈব অ্যাসিড প্রস্তুত করা শিখছি, সেটা কি অ্যালকেন। অ্যালকেনে হ্যালোজেন দ্বারা বিক্রিয়া করা হয়। হ্যালোজেন মানে কি, যে কোনো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যা ইচ্ছা, ইউভি রশ্মির প্রভাব, ইউভি রশ্মি হলো প্রভাবক হিসেবে কাজ করে, তাহলে অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায়। সেই অ্যালকাইল হ্যালাইড থেকে আমি অ্যালকোহল তৈরি করতে পারি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দিই, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল পাওয়া যাবে। সেই অ্যালকোহল টেরে আবার আমি যদি জাইমিন অক্সিজেন দ্বারা জারণ করি, তাহলে আমাদের কি অ্যালডিহাইড পাওয়া যায়। অ্যালডিহাইডকে আবার যদি জারণ করা হয় তাহলে কি হয়, জৈব অ্যাসিড পাওয়া যায়। পরে এই জৈব অ্যাসিড থেকে আবার যদি তুমি বলো যে সেই অ্যালকেনে প্রস্তুত করতে, সেই অ্যালকেন না মানে একটা নিচে হবে প্রস্তুত করতে, তাহলে কি হয়, সেই যে জৈব অ্যাসিডটা আছে এই জৈব অ্যাসিডটা সোডিয়াম দ্বারা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে দাও, তাহলে সোডিয়াম ইথানয়েড পাওয়া যাবে। সোডিয়াম ইথানয়েডকে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করো, তাহলে দেখো মিথেন পেয়ে যাবা। খুবই সহজ জিনিস। এটা গেল যে অ্যালকিয়ান থেকে জৈব অ্যাসিডের প্রস্তুতিটা গেল, শেষ। এবার আসলে কি, অ্যালকিন থেকে জৈব অ্যাসিড। এবার কি আসলে ভাইয়া, অ্যালকিন থেকে জৈব অ্যাসিড কিভাবে প্রস্তুত করা হয়। অ্যালকিন থেকে একটা অ্যালকিন নাও, যে এটা আমাদেরকে যে একটা অ্যালকিন বা ইথিন আমরা নিয়েছি, এখানে ইথিনের সাথে পানি যোগ করো, ইথিনের সাথে অ্যালকিনের সাথে পানি যোগ করো, আমরা জানি অ্যালকোহল তৈরি হয়। অ্যালকোহল পেয়েছি, ইথানল পেয়েছি। ইথানলের পরে কি হবে, আবার জারণ করো ইথানল, ইথানল আবার জারণ করো ইথানোয়িক অ্যাসিড, শেষ। এবার আমরা যাই অ্যালকেন থেকে জৈব অ্যাসিড, এটাও শেষ। এবার আমরা আসবো কি, অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড তৈরি। অ্যালকাইন থেকে জৈব অ্যাসিড, এটা তো আরো সহজ। এটা আমরা জানি কি, অ্যালকাইন, এই অ্যালকাইনকে যদি পানি দ্বারা বিক্রিয়া করা হয়, অ্যালকাইনের মধ্যে যদি পানি ঢেলে দেওয়া হয়, তাহলে কি হয়, অ্যালডিহাইড তৈরি হয়। তার মানে এটা যদি আমরা ছিল ইথাইন ছিল, তার সাথে পানি যোগ করলে ইথানল তৈরি হয়ে গেল। সেই ইথানলটারে আবার যদি জাইমিন অক্সিজেন দ্বারা যোগ করা হয়, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড এখানে হলো আমাদের প্রভাব হিসেবে কাজ করবে। তাহলে K2CR2O7 আর H2SO4 সালফিউরিক যোগ করলাম, যোগ করে কি হয়ে গেল, CH3CH তৈরি হয়ে যায়। কি হয়ে যায়, CH3CH তৈরি হয়ে যায়। ঠিক আছে, খুবই সহজ। আচ্ছা, এবার আসলে কি, এবার আসলে পলিমারকরণ বিক্রিয়া। এবার আসলে কি ধরনের বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া। কি হয়ে যায়, পলিমারকরণ বিক্রিয়া হলো দুই রকম, একটা হলো ঘনীভবন, সংযোজন পলিমার, একটা হলো ঘনীভবন পলিমার। এখন সংযোজন যে পলিমারটা, সেটা হলো আমাদের পলিথিন তৈরি হয়, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। আমাদের হলো দেন পলিথিনে পরে আসলে পলিপ্রোপিন তৈরি হয়, সেটাও ইম্পর্টেন্ট বিক্রিয়া। দেন হলো আমাদের পিভিসি তৈরি, সেটাও হলো ইম্পর্টেন্ট বিক্রিয়া একটা। ঠিক আছে, এগুলো হলো আমাদের কি সংযোজন পলিমার যেটা। আর আছে একটা ঘনীভবন পলিমার, সেটা কি হচ্ছে, সেটা হলো নাইলন 626 তৈরি হয়। নাইলন 626 কি হচ্ছে, এটারও আমাদের সংকেতটা মুখস্থ রাখতে হবে, কারণ এটার বিক্রিয়া কোনোদিন ভবিষ্যতেও কোনোদিন পড়বে না তোমাদের বইতে বা তোমাদের এক্সামে। পলিথিন তৈরি কি হবে, ইথিন, তাপ দিলাম, চাপ দিলাম, অক্সিজেন দিলাম,
পলিথিন জাস্ট জাস্ট বন্ডটা মাঝখানে বন্ড ভেঙে যায়, দুই পাশে হাত খুলে যায়, এইটুকু হলো ব্যাপার। পলিথিন মানে কি? পলিথিন মানে অনেকগুলো ইথিন, তার অনেকগুলো ইথিন একসাথে আরেকটা যুক্ত থাকবে, এটাই তো আমাদের লিখতে হবে। তাহলে এই যে এই হাতগুলো দ্বারা একসাথে আরেকটা যুক্ত থাকে, এইটুকু আমরা দেখাচ্ছি, আর কিছু দেখানো লাগবে না, শেষ। সেম জিনিস পরেরটা আসি, যে প্রোপিন। পরেরটা কি আসি আমরা? প্রোপিন। এটা হলো কি? প্রোপিন। এখন এই প্রোপিনটা, এই যে প্রোপিন জিনিসটা দেখো, এই প্রোপিনটাকে আমরা আবার চাপ দিব, তাপ দিব, প্রয়োগ দিব, দেওয়ার পরে কি হচ্ছে? এটা হলো পলিপ্রোপিন তৈরি হচ্ছে। সেটা কি হচ্ছে? পলিপ্রোপিন তৈরি হচ্ছে, ঠিক আছে। দেন আমরা আসলাম পিভিসি। দেন আমরা কিসে আসলাম? পিভিসি মানে কি? পলিভিনাইল ক্লোরাইড। এটাও কি একটা পলিমার? পিভিসিও কি একটা পলিমার বা পলিভিনাইল ক্লোরাইড। সেটা কি হচ্ছে দেখো, ভিনাইল ক্লোরাইডের সংকেত কি হবে? যে CH2 ডাবল বন্ড CH এটা হলো ভিনাইল ক্লোরাইডের সংকেত। CH2 ডাবল বন্ড CH এটা কিসের সংকেত? ভিনাইল ক্লোরাইডের সংকেত। এটা কিসের সংকেত ভাইয়া? ভিনাইল ক্লোরাইডের সংকেত। এখন এই ভিনাইল যে ক্লোরাইডটা, এটা N সংখ্যক নিব আমরা, অনেক বেশি পরিমাণ নিব আমাদের ইচ্ছা মতো। চাপ দিব, তাপ দিব, কি কেমন চাপ? উচ্চ চাপ দিব, উচ্চ তাপ দিব, এবং জৈব পারঅক্সাইড হলে এখানে প্রভাবক দিব, দিলে কি হবে? N সংখ্যক পিভিসি তৈরি হবে, মানে অনেকগুলো পিভিসি তৈরি হয়ে যাবে। তাহলে ভিনাইল ক্লোরাইডকে N সংখ্যক পিভিসি তৈরি হয়ে গেল, ঠিক আছে। খুবই সহজ জিনিস, খুবই সিম্পল একটা জিনিস, জাস্ট হলো মাথার মধ্যে একটু খেলাইতে হবে, আর কিছুই না। এরপরে কিছু জিনিস আছে যে হলো এমসিকিউ আকারে পড়বে, তার মধ্যে এটার এমসিকিউ থেকে আমাদের জৈব অ্যাসিড আর অজৈব অ্যাসিড যে এমসিকিউ বলো, বা এটা কি খ দাগের হিসেবেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খ দাগ হিসেবেও খুবই ইম্পর্টেন্ট বা জরুরি জিনিস এটা, যে জৈব এবং অজৈব এর পার্থক্যটা কি, এটা কি আমাদের খ দাগ হিসেবেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। খ দাগ হিসেবে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখন মোটামুটি আমাদের এই যে জৈব যৌগের যত কিছু ছিল তোমাদেরকে ফার্স্ট ক্লাসে বলো, সেকেন্ড ক্লাসে বলো, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, এই চারটে ক্লাসের মধ্যে ইনশাল্লাহ জৈব যৌগে আর কোনো সমস্যা কারোর মধ্যে থাকা মানে পসিবল না। যদি তোমরা একটু সিনসিয়ারলি করো, যদি কোনো জিনিস না বোঝো আরেকবার দেখো জিনিসটা, তোমাদের সমস্যাটা কি হবে? যে হলো তোমরা যদি খাতা কলম ইউজ না করো, যদি তোমরা নোট না করো, তাহলে জৈব যৌগে তোমরা আগামী 20টা 50টা ক্লাস দেখেও পারবা না জিনিসটা। তোমাদের লেখা লাগবে, হাত দিয়ে ট্রাই করা লাগবে, তোমাদের নিজের হাতে ভুল করা লাগবে। যদি ভুল না করতে পারো তাহলে হবে না। এরপরে নোট করলা, কয়টা পেজ লাগবে? সর্বোচ্চ 6টা পেজ নোট করলা, সুন্দর করে একটা নোট করে ফেললা। যে বিক্রিগুলো শুধুমাত্র বইতে দিয়েছে শুধু সেইগুলো, তোমাদের বেশি করা লাগবে না, সেইগুলোই নোট করলো। নোট করার পরে কি করবা তোমরা? এবার তোমাদের বই শেষ, জাস্ট জৈব যৌগের ওই চ্যাপ্টারটা বই শেষ। তারপরে তোমরা জাস্ট হলো গাইডের যে বোর্ডের যে কোশ্চেনগুলো আছে সেইগুলো সলভ করবা। সলভ করার সাথে সাথে দেখবা যে জৈব যৌগের যেখান থেকে দিচ্ছে মাথার মধ্যে ক্লিক হচ্ছে, যে এইখান থেকে তাহলে এইটা তৈরি করতে হবে, এখান থেকে এইটা তৈরি করতে হবে, হ্যাঁ এইটা তো তৈরি করা যায়, তাহলে এই হলো প্রভাবক হইতে হবে। এইভাবে দেখবা ইউজের মধ্যে একবার, দুইবার, তিনবার, এক দুইবার রিভিশন দেওয়ার মধ্যেই তোমাদের জৈব যৌগের আর কোনো এমন একটা কোশ্চেন থাকবে না যেটা তোমরা পারবা না। যেই কোশ্চেনটা তোমাদের দ্বারা সম্ভব হবে না এমন কোশ্চেন ইনশাল্লাহ থাকবে না। চারটে ক্লাস খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি, খুব সিনসিয়ারলি দেখো, নিজে খাতায় লেখো, নিজে প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি শিখতে পারবা। যদি বসে থাকো তাহলে হয়তো শিখতে পারবো না জিনিসটা। কোনো ভুল করা থাকলে মোটামুটি ক্ষমাশূন্য একটা দৃষ্টিতে দেখো, আর যদি কোনো অ্যাডভাইস থাকে তাহলে হলো দিও। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করো, আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। আর আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট আমরা আরেকটা ক্লাস বা আরেকটা চ্যাপ্টারকে বেছে নিব, সেই চ্যাপ্টারের পরেও আমরা রেকর্ডেড কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করব, সেটাকেও আমরা খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করো, বাই।